আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। আজকে সকালে আমরা একটা পোস্ট করেছিলাম যে খাদ্য অধিদপ্তরের জন্য আপনারা আসলে ক্লাস চান কিনা। আপনাদের এত বেশি রেসপন্স ছিল যে আমরা ভাবলাম যে খাদ্য অধিদপ্তরের জন্য আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিয়ে দেওয়া যায় এই ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করব। আর এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাস খাদ্য অধিদপ্তরের সাজেশনমূলক ইংরেজির প্রথম ক্লাসে কিন্তু আমরা হাজির হয়েছি। আজকের ক্লাসটা এত বেশি অ্যামেজিং হতে যাচ্ছে, অর্থাৎ প্রথমে রাতুল স্যার যে কাজটা করবেন, পুরো দমে যে যে টপিকগুলো থেকে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আসে এই প্রশ্নের প্যাটার্ন দেখিয়ে প্রশ্ন ব্যাখ্যা করবেন। পাশাপাশি এই ইংলিশের ওপর কিন্তু আরো নাগাতার সাজেশনমূলক ক্লাস চলতেই থাকবে। নট ইংলিশ, ইংলিশ, বাংলা, আইসিটি, জিকে, সাধারণ জ্ঞান, যত কিছু আছে ওই জিকেই সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানই জিকে, এক কথায় এ টু জেড পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা লাগে। বিজ্ঞান আইসিটির ক্লাসও হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। একেবারে পরিপূর্ণ প্রস্তুতির জন্য পুরো জব মেডিসিন আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। সো পূর্ণাঙ্গ প্রস্তুতিতে জব মেডিসিন আপনার সাথে আছে, কিন্তু আপনি আছেন? আমি যদি মনে করি যে আপনি আছেন, তাহলে অবশ্যই কৃতজ্ঞতার জায়গা থেকে প্রত্যেকে একটা করে শেয়ার করব আর কৃতজ্ঞতা স্বীকার করব যে না, জব মেডিসিন যেহেতু আমাদেরকে ফ্রিতে পূর্ণাঙ্গ একটা সাজেশন ক্লাসের আয়োজন করেছে, সাজেশন পূর্ণাঙ্গ একটা কোর্সের আয়োজন করেছে, সো অবশ্যই কৃতজ্ঞতার জায়গা থেকে আমাদের প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি নিজেও ক্লাসটি শেয়ার করতেছি, আপনারা প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডাল লিখবেন ইনশাআল্লাহ। কেন যে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বেশি আবেদন করেছে সেটা আপনারা জানতে পেরেছেন, সেটা হলো আমাদের খাদ্য অধিদপ্তর। এই খাদ্য অধিদপ্তর পরীক্ষা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি আপনার পোস্টে যদি 60 নম্বরের পরীক্ষা, অবশ্যই আপনাকে 58 পেতে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। 58 নিচে নামবেন, আপনার আর টেকার সম্ভাবনা আর নেই, এটা নিশ্চিত থাকেন। মনে করেন না যে আপনি 60 নম্বর একটা পরীক্ষা দিয়ে 50টা এমসিকিউ দাগাইয়ে আপনার হয়ে যাবে, এইসব দিন ভুলে যান। 55টা দাগালো আপনি টিকবেন, এটা নিশ্চিত থাকেন। 58 পেতে হবে। যদি মনে করেন 80 নম্বরের পরীক্ষা, তাহলে আপনাকে 78 পেতে হবে, এটা নিশ্চিত থাকে। যদি কোনো পরীক্ষা 100 নম্বরে যদি প্রিলি পরীক্ষা হয়, তাহলে আপনাকে অবশ্যই 95 অর্থাৎ 90 প্লাস নম্বর রাখাই লাগবে। 100 নম্বর পরীক্ষা হলে 90 প্লাস নম্বর রাখাই লাগবে। 80 নম্বরের পরীক্ষা হলে 75 নম্বর রাখা লাগবে, এটা নিশ্চিত থাকেন। আর 60 নম্বরে আপনার পোস্টের যদি পরীক্ষা হয়, তাহলে অবশ্যই আপনাকে 58 রাখতে হবে। কথাটা আমি বলে দিলাম, এটা লিখে রাখেন। তা আপনি মনে করেন বাংলায় যদি আপনার মনে করেন 15টা প্রশ্ন আসে, বাংলায় 15টা ভিতরে আপনি 15ই পাইতে হবে। ইংরেজি 15 ভিতরে হয়তো 14 রাখতে পারেন, কিন্তু 14-15 ভাবেই রাখতে হবে। জিকের ভিতরে একটা এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু জিতেও 14 থেকে 15 নম্বর আপনাকে টার্গেট নিয়ে রাখতে হবে। এবং ম্যাথে আপনার হয়তো 1 নম্বর এদিক ওদিক হতে পারে। তাই আপনার 4টা সাবজেক্ট থেকে যদি 4টা নম্বর এদিক ওদিক হয়ে যায়, তারপর আপনি টিকবেন না। এমন এমন পরীক্ষা আছে যেটা আপনি 15তে 15ই পেতে হবে, এটা নিশ্চিত থাকেন। 4টা অপশন মিলে আপনি যদি মনে করেন আপনি বাংলা একটা ভুল করছেন, ইংরেজিতে একটা ভুল করছেন, ম্যাথে একটা ভুল করছেন, জিকেতে একটা ভুল করছেন, তাহলে দেখা যাবে 4টা অপশন 4টা নম্বরও আপনার ভুল হয়ে গেল। কিন্তু এই 4টা নম্বর ভুল হবে, আবার মাইনাস আবার চলে যাবে, আবার 1 নম্বর মাইনাস হয়ে যাবে, তাহলে আর এক কট খেবেন, কখনই আপনি টিকবেন না, এটা নিশ্চিত থাকেন। 1126 জনের কয়জন এক একটা পোস্টে, এই জন্য আমি সবাইকে বলি হাড্ডাহাড্ডি হবে। ক্লাসটা খুবই বেসিক, ইংরেজি যারা দুর্বল আছেন স্যার কিন্তু বেসিক প্রশ্নগুলো সলভ করাবে এবং বেসিকও দেখিয়ে দিবে। প্রথমে স্যার সাজেশনমূলক ক্লাসটা নিবে। এই ক্লাসটা সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং সবাই একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে রাতুল স্যারের ক্লাসটা করবেন। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোন, আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমি শুধুমাত্র এতটুকুই রিকোয়েস্ট করব যে জব মেডিসিন আপনারা দেখেছেন দারিদ্র বিমোচন পরীক্ষার জন্য আপনাদেরকে কি পরিমাণ হেল্প করেছিল। এই দারিদ্র বিমোচন পরীক্ষায় আমরা যে কয়টা সাজেশনমূলক ক্লাস নিয়েছিলাম, যেখানে লিখিত 4টা ম্যাথের মধ্যে কেউ টাচ করতে পারেনি, সেখানে কিন্তু 3টা ম্যাথ ঠিকই অ্যান্সার করে দিয়ে আসছে যারা আমাদের সাজেশনমূলক ক্লাস করেছিল। এবং বাংলা হুবহু শতভাগ কমন পেয়েছে, ইংরেজিতে কমন পেয়েছে, সাধারণ জ্ঞানে নাসির স্যার সহ আরো অভিজ্ঞ সকল শিক্ষক মিলে যে সাজেশনটা দিয়েছেন, সেই সাজেশন থেকে আপনারা শতভাগ কমন পেয়েছেন। ঠিক সেম ভাবে আমরা খাদ্য অধিদপ্তরও আপনাদেরকে হেল্প করব প্রিলি লিখিত ডুয়াল প্যাটার্নে কিভাবে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, এটা আমরা আপনাদেরকে নেওয়াবো ইনশাআল্লাহ। এবং আজকের এই সেশনে যে সর্বোচ্চ শেয়ার করবে, আমরা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে প্রদান করবো ইনশাআল্লাহ। খুশি তো? সর্বোচ্চ শেয়ার পেতে যাচ্ছেন নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই। 400 টাকা দামের একটা বই যদি কুরিয়ার চার্জ থেকে শুরু করে সবকিছু ফ্রিতে পাওয়া যায়, এর থেকে আর কি হইতে পারে ভাই? সো আজকে আমি লাইভ সেশনে রাতুল স্যারের ক্লাস শেষে আমি নিজে ঘোষণা করব যে আজকের এই বইটি কে পেতে যাচ্ছে এবং তার নাম নাম্বার ঠিকানা। গত ক্লাসে কিন্তু আমি নাম নাম্বার ঠিকানা নিয়ে ইতোমধ্যে একজনকে বই পাঠিয়েছি। আজকেও নাম নাম্বার ঠিকানা আমি লাইভে ঘোষণা করব এবং সাথে সাথে ইনবক্সে মেসেজ করে নাম নাম্বার ঠিকানা নিয়ে আমরা সাথে সাথে বইটা এন্ট্রি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা পেতে যাচ্ছি। শুধু শেয়ার করব, ডান লিখবো।
আর এরপরে চলবে ধামাক্কা ক্লাস, শুধু ক্লাস আর ক্লাস, কোনো কথা হবে না। সো শুরুর দিকে তো আপনারা জানেনই যে আমরা একটু পরামর্শ দেই আপনাদেরকে, আর যখন ক্লাস শুরু করি নাগাতার ক্লাস চলতে থাকে। সো এখন আমরা ক্লাসের দিকে চলে যাই স্যার। অ্যারাউন্ড 300 স্টুডেন্ট আমাদের ইতোমধ্যে চলে এসেছে, প্রত্যেকে একটা করে শেয়ার করলেও আশা করা যায় যে 300 শেয়ার হয়ে যাবে এবং 1000 স্টুডেন্ট নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো আর ক্লাসটা এনজয় করবো ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা সবকিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, আমরা ক্লাস তাহলে শুরু করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঠিক আছে, আমরা একটু দেখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা হতে যাচ্ছে। খুব সম্ভবত আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এটা আসলে এক্সাম কবে হতে পারে, যে বলতে না বলতেই সফলতার অপেক্ষায় একজন দিছে যে স্যার এক্সাম কবে হতে পারে। ঠিক আছে স্যার, আমাদের কমেন্ট রিপ্লাই করান। আপনার কমেন্টটা কি ছিল? নৌবাহিনী বেসামরিক সাজেশন নিয়ে এটা ক্লাস চাই। ওকে ইনশাল্লাহ, হ্যাঁ ওকে ইনশাল্লাহ এটার উপরে ক্লাস পাবেন। ঠিক আছে, আচ্ছা এই পরীক্ষাটা যেহেতু এখন মূলত কথাবার্তা চলতেছে, আপনি ধরে রাখতে পারেন এই মাস সামনের মাস, মানে জুনের শেষে না জুলাইয়ের দিকে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে। কারণ জুনে তো ঈদ থাকবে, ঈদে তো মোটামুটি 12-14 দিনে একটা ছুটি পাচ্ছে সবাই। আর তারপরে প্রিপারেশন নিতে নিতে খুব আশা করা যায় জুলাই মাসের দিকে পরীক্ষা হয়ে যাবে, ফার্স্ট উইক বা আপনার মিড পয়েন্টে পরীক্ষাটা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করি। হুম, আচ্ছা আমি হুম কথা শুনান। এখন এখানে যেটা খাদ্য অধিদপ্তরের আছে স্যার একটা কথা বলে গেছে, এখানে সর্বোচ্চ পরিমাণ এখানে হচ্ছে আপনার পজিশন খালি আছে, প্লাস সর্বোচ্চ পরিমাণ ক্যান্ডিডেটও কিন্তু পরীক্ষা দিবে। এটা গুড নিউজ, পজিশন খালি আছে, অনেক নিবে। আরেকটা হচ্ছে আপনার কি চ্যালেঞ্জিং নিউজ, ব্যাড নিউজ বলবো না, চ্যালেঞ্জিং নিউজ। চ্যালেঞ্জিং এর দুনিয়ায় চ্যালেঞ্জ থাকতেই হবে এবং চ্যালেঞ্জের মোকাবেলা করতেই হবে, ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, পিবি শেলি এরকম একটা কথা বলছে যে ফিয়ার নট ফর দ্য ফিউচার অ্যান্ড উইপ নট ফর দ্য পাস্ট। তার মানে কি, ভবিষ্যৎকে দেখে ভয় পেও না আর অতীতকে দেখে কান্না করো না। সামনে যত ভবিষ্যৎ আসবে অনেক কঠিন আসবে, এটাকে ফেস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু খেয়াল করেন। এবং এখানে যে পরীক্ষাটা, যেটা এখানে যে পরীক্ষাটার ব্যাপারটা আছে আপনার 60 মার্কসের পরীক্ষা হতে পারে অথবা 80 মার্কসের মধ্যে পরীক্ষা হতে পারে। হোয়াট এভার যে সাবজেক্টে যে মার্কসের মধ্যে পরীক্ষা হোক না কেন, আপনাকে এতটুকু ইনশিওর করতে হবে। কি ইনশিওর করতে হবে? যে 60টা যদি পরীক্ষা হয়, মানে আউট অফ 60 ইউ হ্যাভ টু গেট 57 to 58 মার্কস। মানে আপনার 2 থেকে 3 মার্ক রিডাক্টেড যদিও হয়, তারপরে যদি আপনার নাম যাতে আপনার কি না আসে, যে ওইখান থেকে যদি নাম যাতে ফেরত না আসে, বুঝতে পারছেন? মানে আপনার নাম যাতে আসে, হ্যাঁ নাম যেন আসে, এটা খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে 80 মার্কের হইলেও আপনার 75 থেকে 80-র ভিতরেই থাকতে হবে। এখানে অনেকভাবেই আপনার পরীক্ষাগুলি আসবে। এখন কোন কোন টপিকগুলি ইংলিশ থেকে আসে বেসিকলি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করব। আগে সাজেশনমূলক ক্লাসগুলি দিব, তারপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনের উপরে আপনার কি যেগুলো এই পর্যন্ত চলে এসেছে এবং ভবিষ্যতে আসবে সেগুলোর উপরে ক্লাসগুলি, সেগুলো হচ্ছে আপনাদের দেখা দিচ্ছে। ঠিক আছে ওকে, তাহলে এখানে দেখেন খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গমূলক আপনার যে সাজেশন, ঠিক আছে, এখানে দেখেন আগে কোশ্চেনগুলি দেখেন, তারপর আপনাদের একটা সাজেশনমূলক কথা বলছে। এখানে কি বলা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তার মানে এখানে আপনাকে খেয়াল করতে হবে, দেখেন ঠিক আছে, এখানে যেটা খেয়াল করতে হবে যে খেয়াল করেন এখানে একটা শব্দ আছে কারেক্ট। তার মানে প্রত্যেকটা এই টাইপের পরীক্ষায় আপনার কারেকশনের উপরে, কিসের উপরে? কারেকশনের উপরে পরীক্ষা থাকবেই। ঠিক আছে, কারেকশনের উপরে আপনার পরীক্ষা থাকবেই। তার মানে কারেকশন আপনাকে আলাদাভাবে সুন্দর মতো যত্ন সহকারে দেখতে হবে। এখন কারেকশন কোনগুলি? একটা হচ্ছে এই যে সাজেশনমূলক কথাবার্তা কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করবেন একটা প্রশ্ন থেকে কতগুলি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখানে দেখেন কারেকশনের প্রথম যে জিনিসটা থাকতে পারে, এখান থেকে আপনার ভয়েস চেঞ্জ থাকতে পারে, এখান থেকে আপনার ন্যারেশন থাকতে পারে, এবং ন্যারেশনের ভয়েস চেঞ্জের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আপনাকে ধরে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। ভয়েস চেঞ্জে কোনটা থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আপনি ভয়েস চেঞ্জটা ধরবেন তখন ইন্টারোগেটিভটার প্রতি অবশ্যই 100% ফোকাস রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, এই কারেকশন বলতে এখানে আপনার হচ্ছে ন্যারেশন থেকে কোশ্চেন আসে, যেটা বিসিএস পরীক্ষাও চলে আসছে, 43তম বিসিএস, 44তম বিসিএস, 45তম বিসিএস। ডিরেক্ট বললেন নাই ন্যারেশন এখানে চেঞ্জ করো, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করে, এইভাবে বলে নাই। আপনার এই বিসিএস গুলিতে কি আসছে যে নিচের কোনটি কারেক্ট, 4টা অপশন দিচ্ছে, 4টাই হচ্ছে আপনার কি ন্যারেশনের টপিক।
ওই ন্যারেশন দেখে আপনাকে বুঝতে হবে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে করছে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যে ফরম্যাটগুলি আছে এটা কোন ফরম্যাটটা সঠিক, বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে এটা কি কারেকশন বলতে আরেকটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশনটা কি এটা তো আপনারা সবাই জানেন। ইউ হ্যাভ টু গুড নলেজ রিগার্ডিং প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন উপরে ভালো একটা আপনাকে কি করতে হবে, নলেজ রাখতে হবে। এখন প্রেপোজিশন কি সবসময় মাথা রাখবেন, টু, অফ, আর হচ্ছে আপনার কি টু, অফ, আর হচ্ছে ফর, আর একটা হচ্ছে ইন। এই চারটার ব্যবহার খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে? এই চারটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। প্রেপোজিশন মানে কিন্তু এই চারটার উপরে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। কিসের উপরে? টু এর উপরে, অফের উপরে, ফরের উপরে, ইনের উপরে, ঠিক আছে? এরপরে এটা পাবে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আপনাকে কি রাখতে হবে, প্রেপোজিশনের অ্যাট এর ব্যবহার প্লাস ইনটুর ব্যবহার, ঠিক আছে? আর থার্ড প্রায়োরিটি হিসেবে আপনাকে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেটা কি আপনাকে মুখস্থ বিদ্যার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বুঝতে পারছেন? এই চারটার ব্যবহার আর দুইটাই ছয়টার ব্যবহারটার মধ্যে ভালো মতো একটা ধারণা রাখবেন। এই হচ্ছে আপনার কারেকশনের হচ্ছে বেসিক ইনফরমেশন। দেখবেন ঘুরে ফিরে আপনি যে অপশনগুলি পাবেন, হয় টু অ্যান্সার হবে অথবা অফ অ্যান্সার হবে বা ইন অ্যান্সার হবে, বলে গেলাম এগুলি থেকে আসবেই, ঠিক আছে? এখন দেখেন এই কোশ্চেনটা এখানে কিভাবে দিয়েছে, দেখেন আই ফরবেট মানে নিচের কোনটি কারেক্ট, আই ফরবেট হিম গোয়িং। ফরবেট মানে কি নিষেধ করা, তাকে আমি যেতে নিষেধ করেছি। হ্যাঁ, আই ফরবেট হিম নট টু গো, তাকে এখানে কি যেতে নিষেধ করছে। দেখেন ফরবেট মানে তো নিষেধ করা, এটা নেগেটিভ, খেয়াল করছেন? তাহলে এখানে তো নেগেটিভ বলছে, এখানেও আবার একটা কথা কি বলছে, নেগেটিভ নট। তার মানে দুইটা নেগেটিভ ইউ ক্যান নট অ্যাড ইন এ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সেস আপনি দুইটা নেগেটিভ কখনো ইউজ করতে পারবেন না, তার মানে এটা আপনার অ্যান্সার হচ্ছে না। আবার কি বলছে দেখেন, আই ফরবেট হিম ফ্রম গোয়িং, ওইখান থেকে যাওয়া থেকে তাকে আমি বিরত রাখছি বা নিষেধ করতেছি, ঠিক আছে? আরেকটা এখানে কি বলছে, আই ফরবেট হিম টু গো, ঠিক আছে? এখন আপনারা বলেন, একটা তো আমি হেল্প করছি যেটা হবে না, বাকি তিনটা থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে একটু বলেন। বাকি তিনটা থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে একটু বলেন, আমি দেখে নিচ্ছি, একটু ঝটপট বলবেন। হ্যাঁ, আপনাদের রিভিশনটা হয়ে গেল। হ্যাঁ, লিখছেন ডি 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 ডি, হ্যাঁ ঠিক আছে, ডি 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 সব ডি ডি, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আই ফরবেট হিম টু গো, তার মানে কি আর ফরবেট হিম গোয়িং এটা এখানে আসবে না, বুঝাই গেছে। আর ফরবেটের সাথে এখানে ফ্রম প্রিপোজিশন মনে হয়, বাট আসলে এখানে ফ্রম প্রিপোজিশন আসবে না, ঠিক আছে? আর এখানে একটা শব্দ আছে কি আই ফরবেট হিম টু গো, ঠিক আছে? আমি তাকে যেতে নিষেধ করেছি, ঠিক আছে? এই টু মানে কি জানেন, এখানে বলি টু গো মানে যেতে, ঠিক আছে? তারপরে টু সি মানে কি দেখতে, তারপর হচ্ছে টু ইট মানে কি খেতে। কোনো ভার্বের আগে যখন টু বসে তখন এরকম তে শব্দটা চলে আসে, টু গো যেতে, টু ইট খেতে, টু সি দেখতে, ঠিক আছে? টু ওয়াচ, তারপর হচ্ছে আপনাকে টু এনজয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সবার সাথে কি থাকবে, তে শব্দটা থাকবে, উপভোগ করতে, দেখতে, দেখতে, এই টাইপের শব্দগুলো এখানে থাকবে, বুঝতে পারছে? ওকে, সবাই ডি 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 বলছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে একটা কিন্তু কারেকশনের উপরে বেসিক আইডিয়া পেয়ে গেছেন। এখন আপনারা কি করবেন, বই খুলবেন, বই খুলে দেখবেন কারেকশনের চ্যাপ্টারটা ধরবেন, সবার বাসায় মোটামুটি বই আছে। এখানে দেখেন প্রেপোজিশন, ভয়েস, ন্যারেশন, এগুলির উপরে কি কি কারেকশনগুলি আছে, প্রেপোজিশন থেকে আপনার আসবেই এই প্রেপোজিশনের ব্যবহার, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এরপরেরটা দেখেন কি বলা, ফাইন্ড দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্সেস। তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স আমাকে এখানে ব্যবহার করতে বলছে। আমরা জানি যে গঠন স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সেন্টেন্স মোটামুটি কয়টা, তিনটা, একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, আর একটা কি কম্পাউন্ড, ঠিক আছে? এটা দেখেন 2021 উচ্চমান সহকারীতে আসছিল, তাই না? সিম্পল, কমপ্লেক্স, আর একটা কি কম্পাউন্ড। যেহেতু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আপনার সব ডিপার্টমেন্ট মিলিয়ে দিবে, মোটামুটি অনেকে অ্যাপ্লাই করছে, এখনো করতেছে, ঠিক আছে? তার মানে কি এখানে আপনার এই সেন্টেন্সগুলি এগুলি দিবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড। তাহলে এই তিনটার প্রতি আপনাকে কি থাকতে হবে, ভালো একটা ধারণা রাখতে হবে। সিম্পল জিনিসটাকে নর্মাল যে কথাবার্তাগুলি বলি, কমপ্লেক্স জিনিসটাকে নর্মাল কথাটাকে যেটা আমরা পেঁচায় বলি, তাই না? মানে একটু পেঁচিয়ে পেঁচিয়ে কথাগুলি বলি। কম্পাউন্ড জিনিসটাকে অ্যান্ড বা অর দিয়ে আমরা মোটামুটি যেটা বসাই। এই তো আমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? একটা থাকে টু ডট ডট টু, আর একটা কি মানে আমরা এখানে কি বলি যে
হি ওয়াজ টু উইক, হ্যাঁ, হি ওয়াজ টু উইক টু ওয়াক, মানে কি সে এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারে না। তার মানে এখানে টু ডট 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 টু, এটা দ্বারা কি বোঝাচ্ছে? নেগেটিভ। বাট নর্মাল, সে এতই অসুস্থ যে হাঁটতে পারে না, ঠিক আছে, অসুস্থতার কারণে সে হাঁটতে পারছে না, সিম্পলে। এটাকে যখন আমরা আবার কমপ্লেক্সে যাচ্ছি তখন আমরা কি লিখছি? হি ওয়াজ সো উইক দ্যাট দ্যাট হি কুড নট ওয়াক, সে এতটাই অসুস্থ যে আসলে হাঁটতে পারে না। নর্মাল একটা কথাটাকে যখন আমরা কি একটু বেশি বাড়িয়ে বলবো তখন এটাকে আমরা বলি কি? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। বিকজ কমপ্লেক্স, আবার বিকজ অফ এটা আবার সিম্পল, ঠিক আছে। আবার যত রিলেটিভ প্রোনাউনগুলি মাঝখানে আমরা ইউজ করবো এগুলি সবই কি আমার কমপ্লেক্স। যত রিলেটিভ প্রোনাউনগুলি আমরা রিলেটিভ প্রোনাউনকে মাঝখানে কোনো সেন্টেন্সের মাঝখানে যখন সম্পর্ক স্থাপন করো, হু দিয়ে, হুইচ দিয়ে, হুম দিয়ে, দ্যাট দিয়ে, ঠিক আছে, এগুলোকে আমরা তখন কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এই হু, হুইচ, হুম, দ্যাট এটার ব্যবহারটা অবশ্যই জানবেন। এই যে কথাগুলি বলছি সাথে সাথে লিখে ফেলবেন, ঠিক আছে, কারণ অনেকে অনেক সময় জানেন না, হ্যাঁ, খেয়াল থাকে না যে স্যার কি বলছে, এগুলি সাথে সাথে লিখলে আপনার খুঁজতে হবে না তো, আর ভিডিও তো সেভ করা থাকবে। আর কম্পাউন্ডটা কি? কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে কি? যে আমরা তখন বলি কি? হি ওয়াজ, হ্যাঁ, হি ওয়াজ কি? উইক, সে অসুস্থ ছিল, ঠিক আছে, হি ওয়াজ উইক অ্যান্ড কুড নট কি? ওয়াক, তার মানে কি? সে অসুস্থ ছিল এবং হাঁটতে পারেনি। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কি বলছে? আমার কম্পাউন্ড সেন্টেন্সটা বলছে বের করার জন্য। আই অফেন্ডেড হিম বিকজ আই ডিড দিস। একটু আগে একটা শব্দ বললাম বিকজ, এটা কমপ্লেক্স। বিকজটা যদি কোনো সেন্টেন্সে থাকে এটাকে কি বলা হয়? কমপ্লেক্স, ঠিক আছে। তারপর দেখেন হি কেপ্ট দ্য প্রমিস হি হ্যাড মেড, ঠিক আছে। এখন দেখেন হি কেপ্ট দ্য প্রমিস হি হ্যাড মেড, সে যে প্রমিসটা করেছে সে প্রমিসটা রেখেছিল। এটা কিন্তু যে প্রমিস করছে সে প্রমিসটা সে রাখছে, এটা নর্মাল কথাবার্তা। আবার দেখেন হি কেপ্ট হিজ প্রমিস, এটাও নর্মাল কথাবার্তা, সে তার প্রতিজ্ঞাটা রাখছে। এখন দেখেন মাঝখানে এখানে একটা শব্দ আছে কি? অ্যান্ড। মাঝখানে কি আছে? অ্যান্ড। তার মানে আমার অ্যান্সার হচ্ছে কি? কম্পাউন্ডে অ্যান্ড। কথাগুলো একটু শুনুন, আপনারা তো অ্যান্সার করছেন, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। অ্যান্সার করছে ওই যে অনেকে লিখছে যে এটা সংক্ষেপে একটা বোঝার উপায় হচ্ছে ফ্যান বয়েস, ঠিক আছে, ফ্যান, এফ এন, ফ্যান বয়েস, ঠিক আছে, এটা দিয়েও লিখতে পারেন। হ্যাঁ, এখন দেখেন এখানে অ্যান্ড শব্দটা আছে, মোটামুটি অ্যান্ড, বাট, অর, এই তিনটা দিয়ে আপনি কি করতে পারবেন? কম্পাউন্ড করতে পারবেন। অ্যান্ড, বাট, অর, এই তিনটা সবসময় মাথা রাখবেন। কম্পাউন্ড বলতেই আমরা এখানে অ্যান্ড অবলিক, বাট অবলিক কি? অর, এই তিনটা জিনিসের একটা, মানে এই তিনটা থেকে মোটামুটি সব চাকরি পরীক্ষা দেখা যায় যে 99% চলে আসে। এই তিনটার ব্যাপারটা ভালো মতো যাবেন। সবাই আনসার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে দেখি, এরপরে দেখেন এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, ফ্যাক্টিটিভ অবজেক্ট কথাটা আমরা শুনি, ঠিক আছে। ফ্যাক্টিটিভ অবজেক্ট তার মানে প্রশ্ন যখন ওই যে বাদ করার জন্য চেষ্টা করবে আপনাকে, যখন আপনাকে বাদ করার চেষ্টা করবে তখন এই টাইপের কোশ্চেনগুলি দিবে আটকানোর জন্য। হ্যাঁ, কারণ এগুলো অনেকের রিভিশন থাকে না, এখনো আছে অনেকের কি রিভিশনটা কম থাকে, ঠিক আছে। এখানে দেখেন ফ্যাক্টিটিভ, এখন আমাকে বুঝতে হবে ফ্যাক্টিটিভ কি। অবজেক্ট বুঝতে হলে অবজেক্টের সাথে এখানে একটা কি ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটা আমরা কিভাবে, হাউ ক্যান উই গেট রিকগনাইজড, ঠিক আছে। ফ্যাক্টিটিভ ভার্ব এন্ড ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা কিভাবে বুঝবো, দ্যাট ইজ মাচ ইম্পর্টেন্ট। ফ্যাক্টিটিভ কি দেখেন, ভালো মতো শুনেন। হ্যাঁ, আমি এখানে লিখলাম হি, ঠিক আছে, হি ওয়াজ মেড কি? ক্যাপ্টেন। দেখেন এখানে আপনারা অ্যান্সার কি করতেছেন? হি ওয়াজ মেড ক্যাপ্টেন, এখানে প্রথম অপশনে দেবে হি ওয়াজ মেড কিং। তারপর দেখেন দে ওয়ার টকড অফ বাই আস, ঠিক আছে, দে ওয়ার টকড বাই আস, এটা নর্মাল আপনার হচ্ছে ভয়েস চেঞ্জ করছে, এটা তো আসতেছে না। ফার প্রাইজ ইজ নট লাইক বাই অল, এটাও ভয়েস চেঞ্জ করছে। হ্যাড হি নট কল্ড বাই ইউ। আচ্ছা, এখানে অ্যান্সারটা আপনারা সবাই কি দিচ্ছেন? কি দিচ্ছেন? ওকে, এখন দেখেন ফ্যাক্টিটিভ ভার্ব বা অবজেক্টটা কোনটা। এখানে আমি বললাম যে
উই সিলেক্টেড হিম। দেখেন এখানে একটা শব্দ সেন্টেন্স লিখলাম, উই সিলেক্টেড হিম, মানে কি আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখন আমরা তাকে নির্বাচিত করেছিলাম, আপনাকে কথার কি আবার একটু জানতে ইচ্ছা করতেছে না যে আমরা আসলে কি নির্বাচিত করেছিলাম, ব্যাপারটা কি? এখন এখানে আমরা কি লিখলাম, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। তার মানে কি এখন কি আর কোনো মনের কথা কি জানতে ইচ্ছা করে? পুরোপুরি সেন্টেন্সটা চলে আসলো না, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। তার মানে কি আমরা তাকে ডিরেক্ট ক্যাপ্টেন বানালাম। এখন কিন্তু আর আপনার মনের ইচ্ছা জানার দরকার পড়ে না, কথাটা বুঝেন। একটা সেন্টেন্সে দেখেন, এই যে প্রথমে লিখলাম কি উই সিলেক্টেড হিম, এতটুকু লিখলাম না, উইটা আমার সাবজেক্ট, সিলেক্টেড হচ্ছে আমার ভার্ব, আর হচ্ছে হিম হচ্ছে আমার অবজেক্ট। তার মানে এই সেন্টেন্স আমার সাবজেক্ট আছে, এই সেন্টেন্স আমার ভার্ব আছে, এই সেন্টেন্স আমার অবজেক্ট আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও এখানে আপনি পুরোপুরি কি মিনিংফুল একটা অর্থ পাচ্ছি না, তাই না? উই সিলেক্টেড হিম, আমরা তাকে তৈরি করেছি, কি তৈরি করেছে জানতে ইচ্ছা করছে। পরে আমরা কি লিখলাম, ক্যাপ্টেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও যখন মনের অর্থ প্রকাশ করে না, তখন আমরা এক্সট্রা একটা কি নিয়ে আসি, অবজেক্ট নিয়ে আসি, তখন মনের অর্থটা প্রকাশ করার জন্য, মিনিংফুল করার জন্য। এই যে মনের অর্থ এক্সট্রা যে অবজেক্টটা নিয়ে আসলাম, সেই এক্সট্রা অবজেক্টটা কি বলা হয় কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট, বুঝতে পারছি? এখন পরীক্ষা যদি এরকমই সেন্টেন্সটা দিয়ে বলে যে, যদি বলে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা, তাহলে এই ফ্যাক্টিটিভ অবজেক্টের মধ্যে ভার্ব কোনটা, সিলেক্টেড, তাহলে এটা কি আমরা বলবো হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। সবাই কি বুঝছে? এখানে আমরা কি বলবো, বিগ ফ্যান অফ ইউর লেকচার স্যার, থ্যাংক ইউ সো মাচ, দ্য ভিলেজার সিলেক্টেড মি চেয়ারম্যান, জহিরুল ইসলাম হায়াত। ওকে, ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছে? ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা আর ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনটা বুঝতে পারছে? যে ওই একই সেন্টেন্সের মধ্যে কি ফ্যাক্টিটিভ যেটা ভার্ব হিসেবে থাকবে সাবজেক্টের পর, এটা ফ্যাক্টিটিভ ভার্ব, আর যেটা এক্সট্রা একটা কি অবজেক্ট হিসেবে কাজ করবে সেটা হবে কি আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? সবাই বুঝছেন? আমি একাই বুঝছি? একটু সবাই বলেন প্লিজ, সবাই একটু বলেন একসাথে, সবাই বুঝতে পেরেছি কিনা বলেন, সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলেন। সবাই মোটামুটি বুঝতে পারছি কিনা বলেন, ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা ধরতে পারছি কিনা একটু বলেন প্লিজ, সবাই একটু বলেন, আমি একটু দেখে নিচ্ছি। সবাই একটু বলেন আমি কি বুঝতে পারছি কিনা, সবাই সবাই এখানে বুঝতে পেরেছি কিনা একটু একজন লিখছে হচ্ছে ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমরা এই যে ইয়েস স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, তার মানে কি ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট কি মোটামুটি একই জায়গা, যেটা অবজেক্ট হিসেবে কাজ করবে। অতিরিক্ত যে আমরা অবজেক্টটা নিয়ে আসলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটারই যে ভার্বটা থাকে এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে একই জায়গা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। বুঝেছি স্যার? আরেকবার? ওকে, খুব ভালো স্কিল। ওকে, বুঝি নাই স্যার, বুঝেন নাই? আচ্ছা, খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? এখানে একটা কথা বলেছে দেখেন, হি, ঠিক আছে, হি ওয়াজ মেড, এখানে একটা শব্দ লিখলাম হি ওয়াজ মেড, মানে কি তাকে তৈরি করা হয়েছে, তাকে তৈরি করা হয়েছে। তখন আমি যদি আপনাকে বলি যে ভাই এটা তৈরি করা হয়েছে, তখন আপনি বলবেন না যে স্যার এটা কি তৈরি করা হয়েছে, আর আমি যে বলবো স্যার একটা বাসা তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা একটা মানুষ বানানো হয়েছে, মানুষের মতো মানুষ বানানো হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ আমরা কি মনের অর্থটা এখানে আমরা পাচ্ছি না। অতএব এখানে একটু খেয়াল করেন, তারপরে দেখেন এখানে সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও এটা কিন্তু আপনার প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও আমরা কি মনের অর্থ খুঁজে পাই না। যদি মনের অর্থ খুঁজে না পাই তখন আমরা কি আরেকটা অবজেক্ট নিয়ে আসলাম, হি ওয়াজ মেড কিং, তাকে কি রাজা বানানো হলো। প্যাসিভ ভয়েসে কিন্তু রাজা বানানো হলো, ঠিক আছে। আর ডিরেক্ট হলে আমরা কি উই মেড হিম কিং, তাকে আমরা রাজা বানালাম, ঠিক আছে। তাহলে এই যে অতিরিক্ত যে অবজেক্টটা আসলো এটা কি বলা হয় কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর এটার যে মেইন সাবজেক্টটা থাকবে এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি এখন বুঝতে পারছেন। প্রিয় স্যার, অনেকদিন পর আপনার ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, ভার্বের ক্লাস কঠিন লাগে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে তৈরি করতে পারবো না। হ্যাঁ, ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স উইদাউট আ ভার্ব। ওকে, ভার্ব আপনাকে লাগবেই। ভার্ব মাইট বি অক্সিলারি ভার্ব, অর ইট মাইট বি মোডাল ভার্ব, অর ইট মাইট বি মেইন ভার্ব। ওকে, ভার্ব লাগবেই আপনার। এই তো, তার মানে এখানে বোঝা যাচ্ছে দে আর টকড অফ বাই আস, এখানে মানে
দে ওয়ার টকড অফ বাই আস, আমাদের দ্বারা তার কথাবার্তা হচ্ছে, এখানে কোনো এক্সট্রা অবজেক্টের নাই, এটা কাটা। তারপর হচ্ছে পাফড রাইস, পাফড রাইস মানে কি জানেন, মুড়ি, এটা বাংলা কি মুড়ি, হ্যাঁ, ইটস নট লাইক বাই মি, এটা আমার পছন্দ না, এখানে আপনার কোনো এক্সট্রা কোনো অবজেক্ট নাই, এখানে আমার দরকার নাই, এটাও নাই, হ্যাঁ। তারপরে হ্যাড হি নট কল্ড বাই ইউ, এখানেও কোনো এক্সট্রা অবজেক্ট নাই, এটাও আমার লাগছে না। তাহলে তাহলে এখানে কি আছে, হি ওয়াজ মেড কিং বাই দেম, দেখেন কিংটাও একটা অবজেক্ট, দ্যামটাও একটা অবজেক্ট, ঠিক আছে। এটাকে যদি আমরা, এটা আছে প্যাসিভ ভয়েসে, যদি অ্যাক্টিভে থাকতো তাহলে কিভাবে থাকতো, ঠিক আছে, যে দে, ঠিক আছে, দে মেড হিম কিং, দে মেড হিম কিং, তার মানে কি তারা তাকে, না না কিছু লাগবে না, হ্যাঁ, থ্যাংক ইউ, দে মেড হিম কিং, তার মানে কি তারা তাকে রাজা বানালো। এখন দেখেন এটা কি বলা হয়েছে কি, হি ওয়াজ, এই হিমটাকে কি বানাইছে, হি, ভয়েস চেঞ্জের বেলা, তারপরে এখানে কি আছে, মেড যেহেতু পাস্ট টেন্স তাই এখানে ওয়াজ বলছে, হি ওয়াজ, তারপরে একটা ভি3 বসে, মেড এর ভি3 কি মেড, হি ওয়াজ মেড, এক্সট্রা সাবজেক্টটা নিয়ে আসছে কিং, তারপরে বাই দেম, দেখছেন এই অ্যাক্টিভটাকে কিন্তু এভাবে প্যাসিভ আকারে করা হয়েছে। অতএব আমি যে কথাটা বলেছি, দে মেড হিম, সাবজেক্ট আছে আমার, ভার্ব আছে আমার, অবজেক্ট আছে আমার, এগুলি থাকার পরও দেখেন দে মেড হিম, তারা তাকে বানালো, কি বানালো, এখানে কিন্তু আমার মনের কথাটা সম্পূর্ণ প্রকাশ পায় নাই। যখন আমি রাজা শব্দটা উল্লেখ করলাম তার মানে কি এখানে তারা তাকে রাজা বানালো, এখন কিন্তু আর সম্পূর্ণ কথাটা এখানে কি চলে আসছে। এই যে এক্সট্রা যে সেকেন্ড অবজেক্টটা আসলো, এটা কি বলা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর এটার যে মেইন ভার্ব এটা কি বলা হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। সবাই বুঝছি না? এই ফ্যাক্টিটিভ ভার্ব এতক্ষণ অ্যাক্টিভে করেছি, বাট প্রশ্নে এটা কিভাবে টেকনিক্যালি দিছে দেখছেন, এটা প্রশ্নে এটা কি দিছে, প্যাসিভ ভয়েসে দিয়ে দিছে উল্টাটা, বুঝছেন না সবাই? ওকে, আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখি বাকিটা। এখানে কি বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। আচ্ছা, এখানে একটা শব্দ আছে প্লুরাল ফর্ম বের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল, এখানে একটা প্লুরাল ফর্ম বের করতে হবে। দেখেন এখানে আমি একটা লিখলাম সিঙ্গুলার, এই পাশে আমি লিখলাম প্লুরাল, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম প্লুরাল, হ্যাঁ। আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল একটু খেয়াল করবেন, এখানে আমি একটা শব্দ লিখলাম ইউএম, প্লুরাল এখানে আসবে কি এ, ঠিক আছে, তারপর ইউএস এখানে দিলাম আই, দেখেন সিঙ্গুলারের নিচে ইউএম লিখলাম, প্লুরালের নিচে অ্যারো চিহ্ন দিয়ে কি এ লিখলাম, এটা লিখলাম আস, এখানে লিখলাম কি আই, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনার একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আমরা এখানে তাহলে খেয়াল করেন দুইটা, এই দুইটা ফাটাফাটা ইম্পর্টেন্ট, আরো তো আছে এগুলি দেখাচ্ছি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন প্লুরাল ফর্ম, তার মানে সিঙ্গুলার যদি ইউএম থাকে প্লুরালে এ বসাইতে হয়, সিঙ্গুলার যদি ইউএস থাকে তাহলে প্লুরালে আই বসাইতে হয়। এখন দেখেন কিরকম, আবার এখানে যদি অন থাকে তাহলে এখানে এ বসাইতে হয়। একটু খেয়াল করেন, আমি এখানে বললাম ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, একটু বোর্ডের দিকে সবাই তাকাবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ, এখন আপনারা কোনো কমেন্টস লিখবেন না প্লিজ, ঠিক আছে, ফোকাস অন দ্য বোর্ড, ফোকাস অন দ্য লেকচার, হ্যাঁ। এখন দেখেন ক্রাইটেরিয়ন একটা শব্দ লিখলাম, এই ক্রাইটেরিয়ন সিঙ্গুলার নাকি প্লুরাল, হাউ ক্যান উই গেট আন্ডারস্টুড, ঠিক আছে, আমরা কিভাবে বুঝতে পারবো। দেখেন ক্রাইটেরিয়নের একটা শব্দ আছে লাস্টে ও এন, এই যে দেখেন সিঙ্গুলারের নিচে আমি এখানে কি লিখছি ও এন, তার মানে ও এন এর সাথে ও এন মিলে গেছে, তার মানে এটা হচ্ছে আমার সিঙ্গুলার। এটাকে যখন আমি আপনি প্লুরাল করব তখন আমরা কি লিখি ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরি পর্যন্ত যা আছে এটা সেম থাকবে, অনের অন পরিবর্তন হয়ে কি চলে আসলো, খালি এই শব্দটা আসলো ক্রাইটেরিয়া, বুঝতে পারছি? তাহলে ক্রাইটেরিয়ন কি চলে আসলো ক্রাইটেরিয়া। এরকমই যদি বলে ফেনোমেনন, ফেনোমেনন ও এন, তাহলে এই যে লাস্টে ও এন আছে এটা উঠে গিয়ে তাহলে কি আসবে এ চলে আসবে, ফেনোমেনা, লাস্টে কি চলে আসলো এ চলে আসলো, বুঝতে পারছি? আবার দেখেন আমি এখানে বললাম মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম, এই যে মিডিয়ামটা সিঙ্গুলার নাকি প্লুরাল, দেখেন মিডিয়ামের শেষে কোন শব্দটা আছে দেখেন তো ইউএম, কোন শব্দের শেষে যখন ইউএম এই শব্দগুলি থাকে বা লেটারগুলি থাকে, এটাকে প্লুরাল করতে হলে কি লাগে, খালি মিডি পর্যন্ত ঠিক আছে, ইউএমটা উঠে গিয়ে কি আসবে এই শব্দটা চলে আসবে,
কি আসবে এ, তারপর এটা আমার কি কি চলে আসলো, মিডিয়া হচ্ছে কি সিঙ্গুলার এবং মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার এবং মিডিয়া হয়ে যাচ্ছে কি আমার প্লুরাল। আমি কি বুঝাতে পারছি ভাই? এরপরে দেখেন এখন দেখেন এখানে আমাকে কি বলছে একটু খেয়াল করি। এখানে একটা শব্দ লিখলাম রেডি আস, রেডি আস, ঠিক আছে, রেডি আস, ভালো মতো বুঝেন, হ্যাঁ, রেডি আস। এই রেডিয়াসটা আমার কি, লাস্টে ইউএস আছে, ইউএস মানে কি, এটা আমার সিঙ্গুলার। এখন এটাকে আমি প্লুরাল করব, খালি ইউএসটাকে কি করব, উঠিয়ে ইউএস শব্দটা থাকলে কি আসবে, আই শব্দটা চলে আসবে। তাহলে এখানে আমার কি শব্দ আসলো, রেডি ঠিক থাকবে। এই রেডি যে এক্সট্রা যে শব্দটা আছে ইউএস এর আগে, এটা তো ঠিক রাখবেন, এটা মাস্ট। এটা আবার কি, ইউ ক্যান নট চেঞ্জ দিস ওয়ার্ড, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে আপনি কি, এটা হচ্ছে আপনার মেইন চালান, এটা চেঞ্জ করবেন না। এই ইউএস এর জন্য আবার কি আসলো, এই আইটা চলে আসলো। এখন এখানে অপশনে কিন্তু এভাবেও থাকতে পারে, রেডিও থাকতে পারে, আর ডিআই একটা আই দিয়েও থাকতে পারে। আপনার কিন্তু চোখের এটা ধুলা লাগবে, এটা করা যাবে না। রেডির জন্য, এই রেডির জন্য রেডি আসলো আর ডিআই, আর ইউএস এর জন্য কি চলে আসলো, পরের আইটা। বুঝতে পারছে সবাই? এখন এটা জিনিসটা কিভাবে পড়বেন, মনে রাখার জন্য এভাবে পড়বেন, বলবেন উম্মা, তার মানে কি ইউএম থাকলে এখানে শব্দ আসে কি এ। তারপর হচ্ছে দেখেন উসি, ইউএস থাকলে কি আসতেছে, উসি আই। তারপর এটা কি অনা, অনা কি অন থাকলে অনের সাথে কি আসতেছে এ। এভাবে জোরে জোরে উচ্চারণ করে পড়বে, উম্মা, উসি, অনা, তারপর হচ্ছে ইসেস, এক্সেস, এরকম আরো আছে। বুঝতে পারছেন? এই তিনটা থেকে রেগুলার আসে, তাই তিনটা দিয়ে দিলাম। সবাই বুঝতে পারছে? সবাই বুঝতে পেরেছে? এই টেকনিকটা এটা একটু লেখা রাখেন, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরালের এই টেকনিকটা একটু লেখা রাখেন, ঠিক আছে? তাহলে এখানে আমার কোনটা প্লুরাল ফর্ম? আরেকটা দেখেন, আপনাকে এখানে বললাম সিলেবাস, কি লিখলাম, সিলেবাস। আমরা জানি এটা প্লুরাল কি হয়, সিলেবাসেস, সিলেবাসেস, রাইট? এটা কি সিলেবাসেস, এটা আমি জানি। এখন দেখেন অপশনে সিলেবাসেস, এটা প্লুরাল ফর্ম, এটা অপশনে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আপনাকে এখন রেগুলার ইংলিশে এই জিনিসটা দিবে, সিলে, সিলে সিলে থাকবে, বি বি থাকবে, আর ইউএসটা উঠে গিয়ে কি আসবে, আই, সিলেবাই। বুঝতে পারছেন? এই জিনিসগুলো এইভাবে থাকবে, হ্যাঁ। সিলেবাসেস আমরা জানি প্লুরাল হয়, আবার এটার সাথে কি থাকে, যদি বাসেস অপশনটা না থাকে তাহলে এখানে কি থাকবে ভাই, আই শব্দটা থাকবে, সিলেবাই। ঠিক আছে, ফাটাফাটি বুঝতে পারছে? ইয়েস স্যার, জি স্যার, ক্লিয়ার, এক্সিলেন্ট টেকনিক স্যার। আরো কিছু দেন এমন স্যার, সব টেকনিকগুলো বলে দেন একটু। ওকে, এগুলি আপনারা আপাতত পরীক্ষা আসবে, সাজেশন মূলক ক্লাস। ডিটেলসে নিলে দেখা যাবে একটা টপিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা তো একটা টপিকের উপরে 2 ঘন্টা ক্লাস নিই, তার মানে কত কিছু থাকে একটা টপিকের মধ্যে। এখন তো ওভারঅল সব টপিক মিলে আজকে দেখতে থাকেন, দরকার হলে যেহেতু পরীক্ষারও পিছনে আছে, মানে আরো পরে হবে, তাহলে আমরা কথা বলে এটার উপর আবার আলাদা আলাদা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সিলেবাসেস অসাধারণ বোঝানোর কৌশল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সিলেবাই, হ্যাঁ। এই যে একজন লিখছে যে ফর্মুলা, ঠিক আছে, এই যে দেখেন যদি সিঙ্গুলারের এ থাকে তাহলে প্লুরালে এই চলে আসে, সিঙ্গুলারের এ থাকলে প্লুরালের এই চলে আসে, মানে এই, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি কি ফর্মুলা বলি তাহলে এটা আসতেছে কি ফর্মুলাই। এই যে জিনিসগুলো এগুলো আস্তে আস্তে আমাকে দেখতে হবে, ঠিক আছে। সবাই বুঝছে না? সবাই বুঝছে না আমি একাই বুঝছি? একটু বলেন। নাইস ক্লাস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের ক্লাসে চলে যাই, হ্যাঁ, মানে পরের লেকচারে চলে যাই। দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে, ড্যাশ ইজ দ্য শেক্সপিয়ার্স লাস্ট প্লে। আচ্ছা, লাস্ট প্লে। এখন পরীক্ষা এভাবে নাও আসতে পারে ড্যাশ ইজ দ্য শেক্সপিয়ার্স সোয়ান সং, ঠিক আছে। এই যে লাস্ট প্লে একটা শব্দ বললো না, লাস্ট প্লে, লাস্ট প্লে, লাস্ট প্লে মানে কি জানেন, সোয়ান, লাস্ট প্লে মানে হচ্ছে সোয়ান সং। এই সোয়ান সং মানে হচ্ছে কি শেষ কাজ। তার মানে আজকে যদি আপনাদের সাথে আমি বলি যে ভাই আলবিদা, আপনাদের সাথে আজকের পর থেকে আর কোনো ক্লাস নেই, এখানেই সমাপ্ত, ঠিক আছে, আর কখনো আপনাদের কাছে আসবো না, তখন এটাকে আমি কি বলবো যে দিস ইজ মাই সোয়াং সং ফর টুডে, আজকের জন্য এটাই আমার কি লাস্ট ক্লাস। বুঝতে পারছেন? এই তো সোয়াং সং মানে হচ্ছে লাস্ট ক্লাস বা লাস্ট কাজ, ঠিক আছে, লাস্ট প্লে অথবা কি লাস্ট ওয়ার্কস। বুঝছি? এই সোয়াংসং মিনিং হচ্ছে এটা। এখন নিচের কোনটি শেক্সপিয়ারের কি বলছে যে লাস্ট প্লে,
এখন শেক্সপিয়ারের যে নাটকগুলি আছে আমরা জানি শেক্সপিয়ার টোটাল, ঠিক আছে, 37টা নাটক লিখছেন, তারপরে 154টা সনেট লিখছে, 154টা সনেট লিখছে, 100, ঠিক আছে, 154টা সনেট লিখছে। আর এখানে কি 154টা সনেট লিখছে, ন্যারেটিভ পোয়েম লিখছে 3টা, ন্যারেটিভ পোয়েম কয়টা? 3টা। আর এপিতাপ লিখছে, এপিতাপ, এপিতাপ লিখছেন উনি 2টা, ঠিক আছে। এই হচ্ছে তার নাটক। 37টা নাটকের মধ্যে তার গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন মনে রাখবেন, যে টিমন অফ অ্যাথেন্স, কি বলছে? টিমন অফ অ্যাথেন্স, টিমন অফ অ্যাথেন্স, ঠিক আছে। টিমন অফ অ্যাথেন্স এটা হচ্ছে তার আনফিনিশড প্লে, আনফিনিশড প্লে, তার মানে কি? এটা তার অসমাপ্ত নাটক। আনফিনিশড প্লে মানে কি? অসমাপ্ত নাটক। আর তার হচ্ছে সোয়ান সং, সোয়ান সং মানে কি ভাই? লাস্ট ওয়ার্ক। এই লাস্ট ওয়ার্ক হচ্ছে টেম্পেস্ট, লাস্ট ওয়ার্ক মানে কি? টেম্পেস্ট। এই যে আমার অ্যান্সারটা কি? টেম্পেস্ট। আর বাকি যেটা আছে মেকবেথ, এটা হচ্ছে তার একটা ট্র্যাজেডি। টেম্পেস্ট এটা হচ্ছে তার কি? একটা কমেডি। অথেলো এটা তার একটা ট্র্যাজেডি। অ্যাজ ইউ লাইক ইট এটা তার একটা কমেডি। বুঝতে পারছে? ওকে, তাহলে এখানে দেখেন তার সংটা হচ্ছে টেম্পেস্ট। এই দুটো ইনফরমেশন একটু মাথায় রাখবেন। এখন আমি একটা নোট দিয়ে দিচ্ছি আপনাকে, পরীক্ষা যদি লাস্ট প্লে বা নিচের কোনটি তার ট্র্যাজেডি বা নিচের কোনটি তার কমেডি এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আনফিনিশড প্লে, ওকে, ঠিক আছে, এখানে একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে আপনাদের একটা নোট লিখে দিচ্ছে। ঠিক আছে, জোবার স্যার নোটটা এটা অন্য কালারটা একটু করে দেন তো। কি, আচ্ছা দেখেন, এইটা তো বোঝা যাবে আশা করি। লেখেন ট্র্যাজেডি, শেক্সপিয়ারের ট্র্যাজেডি গুলি মনে রাখার সিস্টেম। হ্যাঁ, এটা দেখেন, দেখেন তো লেখা বোঝা যায় না? হ্যাঁ, ঠিক আছে, ওকে, বোঝা যায়। হ্যাঁ, এখানে আমি লিখছি, লেখেন সিজার, এটা সবাই একটু লিখবেন। হ্যাঁ, সিজার, ঠিক আছে, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। এই যে সুন্দর একটা ছন্দ লিখে দিছে, এগুলো তার সব ট্র্যাজেডি নাটক। কি লেখা? ঠিক আছে স্যার, ক্লাস মিস করলাম। আচ্ছা, এখন দেখি করেন নূর আলম মিয়া। হ্যাঁ, আচ্ছা ভাই দেখেন এখানে কি লেখা, শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি নাটকগুলি আছে সেখানে একটা কথা লিখেছে, সিজার, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। কাকে কাকে নিয়ে? সিজার, মাথা রাখবেন, সিজার হচ্ছে একজন ছেলে, ঠিক আছে, মনে রাখার জন্য। উনি 3টা টিকে নিয়ে উচ্চারণ করেন, দেখেন 3টা টি উচ্চারণ হবে। একটা হচ্ছে অ্যান্টনি, একটা হচ্ছে টাইটাস, অ্যান্টনি টি, টাইটাসের টি, আর এটা কি? ট্রোইলাস। ঠিক আছে, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে কোথায় গেল? সে রোমে গেল। রোমে কার কাছে গেল? এক রাজার কাছে। সেই রাজার নাম কি? হ্যামের সাথে দেখা করার জন্য গেল। সবাই বুঝছি না? তার মানে কি সিজার, আমার সাথে সাথে একটু বলেন, সিজার কি করলো? অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে কোথায় গেল? রোমে গেল। রোমে কার সাথে দেখা করার জন্য গেল? একজন কিং এর সাথে, রাজার সাথে। সেই কিং এর নাম কি? হ্যাম। এইগুলি যদি তার মনে রাখতে পারেন, এগুলির বাইরে যা থাকবে সবই হচ্ছে তার কি? কমেডির মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে সিজার দ্বারা কি বোঝাচ্ছে? ঠিক আছে, এক নাম্বার দেখেন, সিজার দ্বারা হচ্ছে জুলিয়াস সিজার। ঠিক আছে, নাম্বার 2, সিজারের সি থেকে সিম্বেলিন, আবার সিজারের সি থেকে কোরিওলেনাস। ঠিক আছে, কোরিওলেনাস। তারপর দেখেন সিজার, অ্যান্টনি থেকে কি বুঝতেছে আমরা? অ্যান্টনি থেকে কি? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। আপনাদের পড়াটা কত সহজ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। ঠিক আছে, তারপর এখানে আসে কি?
টাইটাস দ্বারা কাকে বোঝাচ্ছে? টাইটাস অ্যান্ড্রোনিকাস, টাইটাস অ্যান্ড্রোনিকাস, ঠিক আছে। আর হচ্ছে টিমন অফ অ্যাথেন্স, টিমন অফ কি অ্যাথেন্স। টাইটাস তাহলে অ্যান্টনি টাইটাস এবং কি ট্রোইলাস, ঠিক আছে। ট্রোইলাসকে নিয়ে ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, ট্রোইলাস অ্যান্ড কি ক্রেসিডা। ট্রোইলাসকে নিয়ে কোথায় গেল? রোমে গেল। রোমের আর সমান সমান হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট। তারপর হচ্ছে ও সমান সমান অথেলো, ও সমান সমান অথেলো। এম সমান সমান মেকবেথ, এম সমান সমান মেকবেথ, ঠিক আছে। তারপর হচ্ছে কিং সমান সমান রোমের কিং, কিং সমান সমান কাকে বোঝাচ্ছে? কিং লিয়ার, কিং লিয়ার। তারপর হচ্ছে দেখেন হ্যাম সমান সমান কাকে বোঝাচ্ছে? আমাদের হ্যামলেট নাটকটা, ঠিক আছে, জগৎ বিখ্যাত একটা নাটক। একটু দেখেন তো লেখাগুলি বোঝা যায় কিনা, একটু দেখেন তো লেখাগুলি বোঝা যায় কিনা। অ্যান্ড্রোনিকাস, ঠিক আছে। এখানে সবাই লেখা শেষ হলে একটু জানাবেন, হ্যাঁ, লেখা শেষ হলে একটু জানাবেন, হ্যাঁ শেষ হলে একটু জানাবেন, লেখা শেষ হলে একটু জানাবেন। তার মানে বুঝতে পারছে সিজার থেকে কি বোঝাচ্ছে? সিজার থেকে জুলিয়াস সিজার, সিজারের সি থেকে সিম্বেলিন, সিজারের সি থেকে আবার কোরিওলেনাস। তারপর হচ্ছে সিজার কি করছে? অ্যান্টনি, অ্যান্টনি থেকে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, ঠিক আছে। তারপর অ্যান্টনি অ্যান্ড কি আপনার হচ্ছে টাইটাস, টাইটাস থেকে কি টিমন অফ অ্যাথেন্স মানে টাইটাস অ্যান্ড্রোনিকাস, আর টাইটাসের টিআই থেকে এই টিআই টিমন অফ অ্যাথেন্স। বুঝতে পারছে? এটা ওই যে আনফিনিশ প্লে, হ্যাঁ। আর ট্রোইলাস থেকে ট্রোইলাস এন্ড ক্রেসিডা, তারপরে আর থেকে রোমিও এন্ড জুলিয়েট, ও থেকে অথেলো, এম থেকে মেকবেথ, আর হচ্ছে কিং থেকে কিং লিয়ার, হ্যাম থেকে হ্যামলেট, ঠিক আছে, হ্যামলেট, হ্যাঁ, টি হবে লাস্টে, ঠিক আছে। এই যে বোঝা যায় স্যার, ওকে, ঠিক আছে। আশা করি এই টেকনিকটা আপনাদের অনেক কাজে লাগবে ভাই। শেক্সপিয়ারের 37টা নাটক আপনারা পড়তে পারবেন না, ঠিক আছে, মানে মুখস্থ করাটা পড়তে পারবেন না বললে ভুল হবে, মুখস্থ করা টাফ হয়ে যাবে, বাট অনেক সময় লাগবে। এই কয়টা পড়ার পর এইগুলির মধ্যে যা নাই সব আপনার কমেডির মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। যেমন আমরা যেভাবে বলি, যেমন কমেডি আছে আপনার কি, যে অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, তারপর অলসো ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তারপর হচ্ছে টেম্পেস্ট, 12 নাইট, টু জেন্টলম্যান অফ ভেরোনা, তারপর এটাকে কি বলা হয় আপনার হচ্ছে টেম্পেস্ট, হ্যাঁ। তারপর এটাকে আবার বলা হয় দ্য উইন্টার টেল, তারপরে এম এ হচ্ছে আপনার এদিকে কি মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, মেরি ওয়াইস অফ উইন্ডসর, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলবো যে কমেডি অফ এরর্স, তারপর এদিকে হচ্ছে লাভস লেভার্স লস্ট। এই যে শব্দগুলি আছে এগুলি সব যাবে কোথায়? কমেডির মধ্যে। এগুলি কিন্তু এগুলির বাইরে বলছে। আর এগুলির মধ্যে থাকলে স্যার ক্লাসগুলো রেকর্ডে থাকবে না, নেক্সটে আবার দেখতে পারবো, হ্যাঁ রেকর্ডে তো থাকবেই, ঠিক আছে। এই জিনিসগুলি কি আস্তে আস্তে আপনাকে হেল্প করবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা পরের ইয়েতে চলে যাচ্ছে। এটা তো লিখলামই। আচ্ছা, এখন দেখেন আমরা লিটারেচার একটু বলি। লিটারেচার একটা কথা বলো, অনেকে আপনারা লিটারেচারটা পুরোটা অ্যাভয়েড করেন ভাই। এখন অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই, অ্যাভয়েড করার আপনি কোনো সুযোগই পাবেন না। যেখানে আপনাকে হচ্ছে 60-এর মধ্যে 58 পেতে হবে, 80-র মধ্যে 78, 75, 76 পেতে হবে, এখানে লিটারেচার থেকে আপনি ধরেই নেবেন 5টা 6টা কোশ্চেন আসবেই। আগে এত কোশ্চেন আসতো না, এখন ইদানিং ব্যাংকের পরীক্ষা সহ সব জায়গায় লিটারেচার ঢুকাই দিচ্ছে। তার মানে কি বাদ দেওয়ার চেষ্টা করতেছে, ভালো ভালো স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে। আপনারা তো সবাই ভালো স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্ট, তাই না? অতএব আপনি সবসময় ট্রাই করবেন কোনটা, যে এই বেসিক যে লিটারেচার প্রিভিয়াস কোশ্চেনগুলো এগুলি ভুলেন না, ঠিক আছে। সবার শেষে কিছু কথা বলবো যে আসলে কোনগুলো এখন স্টার্টিং এ পড়বেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। জি থাকবে, অসাধারণ, ওকে। এখানে দেখেন অনেকে অ্যান্সার লেখা শুরু করছেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটা আমরা লিখবো, হিজ ব্রাদার ওয়াজ লেফট বিফোর আই রিচড। দেখেন এখানে একটা শব্দ আছে বিফোর, ঠিক আছে। তার মানে যে বিফোরের এক পাশটা যখন আমরা কি প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, তাহলে আরেক পাশে আমরা জানি পাস্ট ইনডিফিনিট হয়। এক পাশে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আরেক পাশে কি পাস্ট ইনডিফিনিট হয়। এটা সবসময় মাথায় রাখবেন। কি বলছি? বিফোর, বিফোর মানে কি আগে, ঠিক আছে। এই যে বিফোর, বিফোর যে শব্দটা লিখলাম এটার আগে সবসময় কি হবে? পাস্ট পারফেক্ট, এবং পরেরটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। কি হয়?
পাস্ট ইনডিফিনিট। তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। দেখেন তো এখানে বিফোরের পরে ইনডিফিনিট ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, বাট এখানে ওয়াস লেফট আছে। ওয়াস লেফট কি হবে? এটা কি পারফেক্ট আছে? পারফেক্ট হয়ে দিলে হ্যাড থাকতে হবে, তাই না? পাস্ট পারফেক্ট, তার মানে এটা আমার হচ্ছে না, মিলছে না আমার যুক্তির সাথে। তারপর দেখেন হিজ ব্রাদার হ্যাজ লেফট, তাহলে এখানে হ্যাজ লেফট শব্দটা আছে। এখানে কি শব্দটা আছে? হ্যাজ লেফট শব্দটা আছে। তো এখানে যেহেতু হ্যাজ লেফট শব্দটা আছে বিফোর আই রিচড, তাহলে এইখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট তো বলি নাই, বলছে কি পাস্ট পারফেক্ট, তার মানে এখানে হ্যাজটা আমার মিলছে না, আমার সূত্রের সাথে, যুক্তির সাথে এটা মিলছে না। তারপর কি বলছে? হিজ ব্রাদার লেফট বিফোর আই রিচড, এই বিফোর এর আগে ব্রাদার লেফট মানে কি পাস্ট ইনডিফিনিট আছে, আর এটার পরে কি আছে? পাস্ট ইনডিফিনিট। প্রত্যেকটা অপশনটা একটু দেখতে হয়, বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য সুবিধা হবে। দুইটাই পাস্ট ইনডিফিনিট, এরকম কোনো যুক্তির কথা বলিই নাই ভাই। পরেরটা কি বলছে? হিজ ব্রাদার হ্যাড লেফট, এই যেটা শব্দ আছে কি হ্যাড লেফট, আমরা জানি পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এরকম থাকবে, তাই না ভাই? আর এদিকে কি থাকবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস কি এক্সটেনশন। এই তো আমার হচ্ছে স্ট্রাকচারটা, তাই না? তাহলে এটা কি আমার মিলে গেছে না যুক্তির সাথে? অতএব আমার অ্যান্সারটা হচ্ছে কি ডি। থ্যাংক ইউ সো মাচ, মোটামুটি সবাই অ্যান্সার করেছেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এরপর আমরা আসি পরেরটায়। দেখেন দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, তার মানে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় মাথায় রাখতে হবে কারেকশন, তারপর হচ্ছে এটাকে কি বলা হয়? কারেকশন, ন্যারেশন, প্রেপোজিশন, ভয়েস চেঞ্জ, এগুলি থেকে কোশ্চেন আসতেছে, এবং লিটারেচার, এগুলি থেকে কোশ্চেন আসতেছে। অতএব ভালো একটা ধারণা রাখতে হবে। কোথা থেকে ধারণা পাবেন? এই দশম বিসিএস থেকে শুরু করে একদম এই লাস্ট যে 46 বিসিএস পর্যন্ত যে যে কোশ্চেনগুলি এসেছে, এই ইংলিশ কোশ্চেনগুলো এখান থেকে কি সিনোনিম অ্যান্টোনিম সবকিছু ধরে, মানে কোনো কিছু বাদ রাখবেন। প্রিভিয়াস কোশ্চেন যদি গুলি মিস হয়, আপনার প্রিভিয়াস কোশ্চেন যাতে অ্যান্সার মিস না হয়, এর সাথে আফসোস পরীক্ষার হল থেকে বের হইলে আপনি বুঝবেন যে কতটুকু আফসোস করছে যে প্রিভিয়াস কোশ্চেন এটা আমি পারি নাই। এটা করাই যাবে না ভাই। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম, তার মানে এই যে প্যাসিভ ভয়েসের কথা বলছে, ভয়েসটা আসতেছে। হ্যাঁ, এখানে কোনটা? এবং ভয়েসের এখানে কি বলছে? ইন্টারোগেটিভেরটা। আমি কিন্তু ক্লাসের শুরুতেই লিখে দিয়েছিলাম ইন্টারোগেটিভ ভয়েসটা আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো একটা ধারণা নিতে হবে। তাহলে এখানে একটা শব্দ আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমরা জানি ইন্টারোগেটিভ যখন করব, ঠিক আছে, হোয়াট যদি অ্যাক্টিভ থাকে এটাকে প্যাসিভ করার জন্য কি এটা অ্যাক্টিভ, আর এটা ধরেন প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে হোয়াট থাকলে হোয়াটই হয়, এখানে চেঞ্জ কোনো কিছু হয় না। তারপরে হোয়াই থাকলে কি হয়? হোয়াই হয়। এখানেও আপনার কি প্যাসিভে চেঞ্জ করতে হয় না। তারপর হচ্ছে আপনার যদি হু থাকে তাহলে আসতেছে কি আমার বাই হুম আসতেছে, রাইট? আর যদি হুম থাকে তাহলে আমার আসতেছে কি হু। আবার হাউ থাকলে হাউই হবে, ঠিক আছে? তার মানে এখানে এই দুইটাতেই আমার খালি চেঞ্জ। অতএব এই দুইটার প্রতি ভালো একটা ধারণা থাকতে হবে, হু থাকলে কি আসতেছে এবং হুম থাকলে কি হচ্ছে। তাহলে এখানে কি বলছে? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে? হোয়াট ইজ ওয়ান্টিং বাই ইউ, হোয়াট ওয়াজ ওয়ান্টিং। ওয়ান্টের সাথে কখনো আইএনজি হয় না, এটা একটা কবিরা গুণা বলে, ঠিক আছে? ওয়ান্টের সাথে আই ওয়ান্টিং ইউ, ঠিক আছে? আমরা আবার বলতে পারবো যে আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি। তো আমরা বলি না এই লাভের সাথে লাভিং কবিরা গুণা, এটি করা যাবে না, ঠিক আছে? আই এম লাভিং ইউ এগুলো হয় না। তারপর হচ্ছে কি আই এম ওয়ান্টিং ইউ, ওয়ান্টিং ইউ, হ্যাঁ আমি তোমাকে চাচ্ছি। তো কন্টিনিউয়াস টেন্সের জন্য মিলাইলেন যে আমি এখনো আগেও চাচ্ছি, এখনো তোমাকে চাচ্ছি, ঠিক আছে? আই এম ওয়ান্টিং ইউ, এগুলিরে বলা হয় কি একদম মারাত্মক ভুল, ঠিক আছে? এগুলি করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি আসতেছে যে হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে? তার মানে এখানে কি আসতেছে আমার ফর্মটা কি হোয়াট ডু। এই যে এখানে কি হোয়াট আছে, হোয়াট থাকলে হোয়াটে লিখবো। এই ডু এর জন্য লিখতে হয় এম ইজ আর ওয়াজ ওয়ার, এন্ড এম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা বসাবে এটা হচ্ছে পরবর্তী সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কি আছে? ইউ ওয়ান্ট, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এই ইউটা কোথায় চলে যাবে? আপনার মিলানোর নিয়ম কি হোয়াটের নিচে হোয়াট লিখবেন, আর ইউটা কি অবজেক্টটা সবার শেষে চলে যাবে। তখন এটার আগে কি বসাই দিবেন? এটার আগে বাই বসাই দিবেন। বাইয়ের আগে সবসময় V3 বসে, তাহলে V3 কি বসাবেন?
ওয়ান্টেড, ঠিক আছে। তাহলে এখানে শুধু যেহেতু এখানে আর কোনো কি সাবজেক্ট টাবজেক্ট কিছু নেই, তাহলে হোয়াটের সাথে কি বসে দিবেন, ইজ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এটাই হচ্ছে আমার অ্যান্সার, অ্যান্সার বি। আর যদি ডিড থাকতো তাহলে কি দিতেন, হোয়াট ওয়াজ, ঠিক আছে। তার মানে এখানে হোয়াট এর পর ইজ হবে না ওয়াজ হবে না আর হবে নাকি ওয়ার হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, যে ওয়ান্টেড এর আগে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা দেখে, এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই তাই ডিরেক্ট আমরা সিঙ্গুলার ফর্মে বসাই দিলাম ইজ, ঠিক আছে। এখন এখানে যদি আপনার ইউ শব্দটা থাকতো হোয়াটার, তাহলে কি হোয়াটের সাথে আমরা এখানে আর বসাই দিতাম, ইউটা শেষে গেছে এটার জন্য আর এখানে প্লুরাল ফর্মে আসবে না, এখানে না। ওকে, পরেরটায় আসে, কি বলছে, হোয়াট ইজ দ্য ইন্টারোগেটিভ ফর্ম অফ অল লাভ, কি অল লাভ ফ্লাওয়ার্স। আচ্ছা, ইন্টারোগেটিভ এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তার মানে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু আপনাকে এখান থেকে আপনার প্রশ্ন করার মতো একটা জায়গা, ঠিক আছে। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিছু জিনিস দেখি, যে এখানে আমি লিখলি, ঠিক আছে, এভরিবডি, ঠিক আছে, এভরিবডি লাভস হার, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে কি ভালোবাসে। এখন দেখেন আবার এখানে কি বলছে, দেখেন অল লাভ ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে আমাকে কি করতে বলছে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যখন ট্রান্সফরমেশন করতে হয় তখন ডিরেক্ট প্রশ্ন করতে পারবেন না, আপনাকে ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটা একসাথে মিলে করতে হবে। কি বলছি বলেন তো ভাই, ইন্টারোগেটিভ যদি চায় তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ দুটো একসাথে আপনাকে করতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখেন তো, ওকে, ঠিক আছে। এরকম যখন অল বা এভরি যখন শব্দটা থাকে তখন এটার জন্য বসাইতে হয় হু ডাজ নট। কি বসাইতে হয়, হু ডাজ নট। কি বসাইতে হয়, হু ডাজ নট। কখন, এই এভরি অথবা অল এই শব্দ দুইটা যদি থাকে তাহলে হু ডাজ নট। তার মানে এই কোশ্চেন থেকে আমি আপনি কি বুঝতেছি, ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকতে পারে, আর যদি আসে তাহলে এক্সেপশনাল গুলি আসবে। আপনার সহজগুলি এখানে কি তারা দিচ্ছে না, আপনাকে এক্সেপশনাল গুলি দিবে। অতএব এক্সেপশনের প্রতি একটু মনোযোগ থাকতে হবে। ডু অর লাভ ফ্লাওয়ার্স, এই ডু এর সাথে কোনো নট আছে, কোনো নট নাই, আমার থাকতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। তারপর দেখেন সি নাম্বারটা, হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, হু এর সাথে ডু বসে না, হু এর সাথে কি বসে, ডাজ বসে, অতএব এটাও আমার মিলছে না। আবার দেখেন হু লাভস ফ্লাওয়ার, ঠিক আছে, হু এর সাথে অ্যাজ বা ইয়েস বসে ভার্বের, কিন্তু এটা তো ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে, তাই না। এখানে কোনো নেগেটিভ আছে, এখানে উই ক্যান নট সি এনি নেগেটিভ ফরম্যাট ইন দিস সেন্টেন্স, ওকে। অতএব এটাও কি বাদ। এখন আস্তে আস্তে হু ডাজ নট, তাহলে ডাজ নটের সাথে আবার কি আছে, এখানে ডাজ বসালে কিন্তু লাভের সাথে লাভস শব্দটা থাকছে না, তাহলে হু ডাজ নট কি লাভ ফ্লাওয়ার্স, বুঝছে। তার মানে সবাই আমরা কিন্তু বি অ্যান্সার করেছি, ঠিক আছে, ওকে। এরপর আমরা পরেরটা দেখছি, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি। এই যে একটু আগে বললাম না কোনগুলি আপনাকে দেখতে হবে, হোয়াটের ব্যবহার মানে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে হুমের, হুয়ের, আর এটা কি আপনার হুইচের, এগুলি থাকলে যা আছে তাই এটা হাউ, ঠিক আছে, দেখলাম না, এগুলি থেকে আসে। আপনি সবসময় হোয়াট ইন্টারোগেটিভ যখন করবেন, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ করার জন্য হোয়াট, তারপর হচ্ছে হু, হুম, ঠিক আছে, হোয়াট, হু, হুম, আর হচ্ছে হুইচ, এই চারটা সবসময় দেখে রাখবেন, ঠিক আছে। এই চারটার ব্যবহার সবসময় দেখবেন, হ্যাঁ, কিভাবে আসে। ওকে, এক্সেলেন্ট, বাই হুম। এখন দেখেন একটু আগে বলেছে এখানে হু, এই হু থাকলে কি আসতেছে, চেঞ্জ হয়ে বাই হুম। তাহলে আগে দেখতে হবে আমাকে এখানে বাই হুম কোথায় আছে এবং কোথায় নাই। দেখেন 1 2 3, এটাও বাই হুম, ঠিক আছে, এটাও বাই হুম, এটাও বাই হুম। এই হুয়ের এখানে কি ডিরেক্ট হু, তার মানে এটা আগেই বাদ, ও আমাদের মানে যুক্তির সাথে আমার মিলছে না, ঠিক আছে, লজিকের সাথে মিলছে না। তাহলে দেখেন বাই হুম লিখলাম, তারপর দেখেন বাই হুম, এখানে কি একটা শব্দ আছে আইএনজি। আইএনজি থাকা মানে কি, এখানে আমাকে প্যাসিভ করার সময় বিং শব্দটা নিয়ে আসতেই হবে। আমরা প্যাসিভে করছি না, যত ধরনের কন্টিনিউয়াস ফরম্যাট আছে এখানে কোন শব্দটা নিয়ে আসতে হয়, বিং, ঠিক আছে। যেমন দে আর রিডিং আ বুক, তখন আমরা কি বলি, আ বুক ইজ বিইং রেড বাই দ্যাম, এইভাবে বলি না। কেন বিইং, বিইআইএনজি, বিইং শব্দটা নিয়ে আসছে, এই কারণে বিইং শব্দটা নিয়ে আসছে যে এখানে আমার কি বসতেছে, এখানে বিইং শব্দটা কেন নিয়ে আসছে, আইএনজি ফরম্যাটে আছে, কন্টিনিউয়াস গুলো আইএনজি ফর্মে। এখন আমরা এখানে দেখব কোথায় কোথায় বিইং আছে এবং কোথায় বিইং নাই, তখন এটারে বাদ দিব।
অনেকে দুর্বল তো, মানে ভয়েস চেঞ্জ মিলাইতে পারে না, তখন এই জিনিসগুলো একটু নোটিস করব। তাহলে আগে তো একটা বাদ দিলাম, বাই হুম আই এম কল্ড, এখানে বিইং নাই, এটাও বাদ। দেখছেন? আবার দেখেন বাই হুম এম আই কল্ড, এখানেও বিইং নাই, বাদ। তার মানে আমি মাত্র দুইটা জিনিস দেখে কি আমি এখানে মিলাতে পারলাম যে হু থাকলে বাই হুম আসতেছে, বাই হুম এখানে কোথায় কোথায় নাই, এটাকে বাদ দিই, এখানে মিলে না, বাদ দিয়ে দিছে। নাম্বার 1। নাম্বার 2, কলিং মানে হচ্ছে কি আইএনজি আছে, তার মানে বিইং বসাইতে হবে। এখন আমরা দেখি না কোথায় বিইং আছে কোথায় নাই, দেখলাম এই তিনটার একটা তো বিইং নাই। তার মানে কি আমার অ্যান্সারটা যেখানে বিইং আছে এটাই হচ্ছে আমার লাস্ট অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে? এখন আপনি কিন্তু ফর্মুলা তো কি ফালাতে হচ্ছে না, আপনার অটোমেটিক কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ ইংলিশটা হচ্ছে এরকম ঠান্ডা মাথায় টেকনিক্যাল জিনিস। ঠিক আছে? হ্যাঁ, ইংলিশটা হচ্ছে এরকম কি ঠান্ডা মাথায় ভাই টেকনিক্যাল জিনিস। এগুলো এরকম ঠান্ডা মাথায় চিন্তা করলে কঠিন কোশ্চেনও সহজ হয়ে যায়। অনেক সেন্টেন্স বুঝবেন, মিনিংই বুঝবেন না। তখন এই যে ছোট ছোট আইএনজি, তারপর যে বাই, এই ছোট ছোট জিনিস একটু নজর রাখলে আপনি বাকিটা কি পুরোটাই বুঝে ফেলবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এখন আসি। জি স্যার, ক্লাসে বুঝেছিলাম, পরেরটায় আসে। হ্যাঁ, পরেরটা কি বলছে দেখেন, আর রুলিং স্টোন গেদার্স নো মস। এখানে রুলিংটা আসলে কি? ঠিক আছে, জেরান্ড, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল না নাউন, এটা খেয়াল করি। ইয়ার রুলিং ইজ, আচ্ছা এটা খেয়াল করি। এই কোশ্চেন নিয়ে কিন্তু অনেক মানুষের অনেকভাবে যুক্তি। ঠিক আছে, অনেক মানুষের অনেকভাবে যুক্তি। এখন দেখেন, আর রুলিং স্টোন গ্যাদার্স নো মোর, এখানে এটা হচ্ছে আমার কি একটা ডিটারমিনার, এটা কি আমার একটা ডিটারমিনার, তাই না? ডিটারমিনার তো আমরা চিনি, তাই না? এ এন দি, মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, তারপরে নো, তারপর হচ্ছে কি মাছ, মেনি, আ লট অফ, ফিউ, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো সব কি আমার ডিটারমিনার, তাই না? আচ্ছা, একটু খেয়াল করি। এই যে ডিটারমিনার যখন থাকে, তখন ডিটারমিনারের পর যদি দুইটা কোনো ওয়ার্ড থাকে, কি বলছি, ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে শেষ দিকেরটা হয় নাউন এবং নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ। বুঝছি? ডিটারমিনার পর যদি দুইটা শব্দ থাকে, শেষেরটা হয় নাউন এবং নাউনের আগেরটা থাকে কি অ্যাডজেক্টিভ। কথাটা বুঝি। এবং যে নাউনের শেষে আইএনজি যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে জেরান্ড। ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভের শেষে যদি আইএনজি যুক্ত থাকে, তখন এটাকে আমরা বলি কি পার্টিসিপল। তখন এটাকে আমরা কি বলি রে ভাই? পার্টিসিপল। ঠিক আছে? এখন কোশ্চেন দেখেন, আর রুলিং স্টোন, আর হচ্ছে আমার কি ডিটারমিনার, স্টোন হচ্ছে আমার কি ভাই? এটা হচ্ছে আমার নাউন। এই যে দুইটা, কারণ এটা ভার্বের আগ পর্যন্ত দেখতে হবে। তাহলে এটা আমার নাউন, নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ। এখন দেখেন এখানে অ্যান্সারটা কি, তাহলে আমার অ্যাডজেক্টিভ হওয়া উচিত। বাট আবার দেখেন এই রুলিং এর সাথে আবার কি যুক্ত করছে? আইএনজি যুক্ত করছে। যেহেতু আইএনজি যুক্ত করছে, সেই দিক থেকে আবার কি হওয়া উচিত? পার্টিসিপল হওয়া উচিত, তাই না? কনফিউশন বুঝতে পারছেন? আমার তো জেরান্ড আসবেই না, নাউন আসবে না, তার মানে বি বা সি। এখন আপনি চিন্তা করবেন, আল্লাহ দুইটাই তো হয়, তাহলে কোনটা অ্যান্সার করব? যেটা পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম এগুলো তো আমরা পার্টস অফ স্পিচ বলি। কথাটা একটু বুঝেন। এরকম যখন থাকবে, ওরা বলেই দিবে হিয়ার রুলিং ইজ হুইচ, প্রশ্নে বলে দিবে হুইচ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ প্রকাশ করে। ঠিক আছে, যদি পার্টস অফ স্পিচ বলে দেয়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। আর পার্টস অফ স্পিচ যদি ওয়ার্ডটা না ইউজ করে, তখন তারা জানতেই চেয়েছে এটা জেরান নাকি এটা পার্টিসিপল, তখন আপনাকে কি পার্টিসিপলে অ্যান্সার ধরতে হবে। দেখেন দুইটাই সঠিক অ্যান্সার, বাট কখন আমরা অ্যাডজেক্টিভ এবং কখন আমরা পার্টিসিপল ইউজ করব? যদি প্রশ্নে বলে দেয় হুইচ টাইপস অফ অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ ইট ইজ, তখন আমরা কি আইএনজি থাকলে তখন আর জেরান বসাবো না, তখন আমাদের 100% অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর যখন এখানে আইএনজি ফরম্যাটে দিছে এবং পার্টস অফ স্পিচ শব্দটা উল্লেখ নাই, তার মানে তারা জানতে চেয়েছে এটা জেরান্ড নাকি পার্টিসিপল। সেই ক্ষেত্রে এটা আমরা অ্যান্সার কি দিব? পার্টিসিপল। ঠিক আছে, অ্যাডজেক্টিভ না থাকলে, হ্যাঁ অ্যাডজেক্টিভ না থাকলে তো পার্টিসিপল হবে, বাট এখানে তো অ্যাডজেক্টিভে দাও পার্টিসিপল দেওয়া, তাহলে আমরা কোনটা নিব? একটু সবাই আমাকে বলেন তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছি, সবাই বুঝতে পারছে নাকি বুঝি নাই? একটু সবাই একটু কনফার্ম করেন, সবাই বুঝতে পেরেছি নাকি বুঝি নাই, একটু কনফার্ম করেন। আচ্ছা, মৃত্তিকা মির্জা পার্শ্ব বলে দিলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আফরোজা পার্শ্ব, তারপরে শ্যামলী পার্শ্ব স্পেস, একা পাখে অ্যাডজেক্টিভ ইন পার্টিসিপল। আচ্ছা, আর কি সবাই বুঝতে পারছে?
যদি অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ শব্দটা বলে তাহলে অ্যাডজেক্টিভ দিব, আর যদি না বলে ডিরেক্ট আইএনজি ফর্মে মানে হয় জেরান নয় পার্টিসিপল বসে দিব। এটা নিয়ে কিন্তু অনেক কথা। হ্যাঁ, আচ্ছা শারমিন ইতি ক্লিয়ার, থ্যাংক ইউ। সুলতান মাহমুদ রাশেদ, রাশেদ ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। রিপন হোসেন ক্লিয়ার। জেরিন তাসনিম, স্যার খাদ্য যে শুধু কি এমসিকিউ হবে নাকি রিটার্নও হবে? আপনি এমসিকিউ রিটার্ন দুইটাই ধরে রাখেন, ওই যে ইয়ার মতো, হ্যাঁ আগের পরীক্ষাটার মতো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে ঠিক আছে। আগে এই পর্যন্ত যেটা 40 থেকে 60 মার্ক আপনার কি আসছে, এমসিকিউ আসছে। হ্যাঁ, তাহলে এখানে 40 মার্কে এমসিকিউ আসতে পারে, বিভিন্ন পজিশন তো একদম যেটা 20তম গ্রেড 40 মার্কের পরীক্ষা হবে, তারপর একটা ছোট রিটার্ন হতে পারে বা এটার উপরে আপনার ভাইবা দিতে পারে, বাট আগে এমসিকিউ হবে এটা কনফার্ম থাকেন, তারপরটা পরে। হ্যাঁ, আচ্ছা স্যার আরেকবার বলেন। জি স্যার বুঝতে পারছে, ওকে আরেকবার বলতে এটাই বলছে, এখানে রোলিং শব্দটা অ্যাডজেক্টিভ অ্যান্সার এবং রোলিং শব্দটা পার্টিসিপল অ্যান্সার। এখন অপশনও দুইটা দিছে, অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল। যখন এরকম দুইটা দিবে তখন আমাকে চিন্তা করতে হবে তাহলে দুইটা থেকে তো একটা অ্যান্সার নিতে হবে, যে কোনো একটা বৃত্ত ভরাট করলে তো মার্কস পাবেন না, টেকনিক্যাল কোশ্চেন এগুলি। তখন দেখবেন যে কোশ্চেনে আসলে শেষ পর্যন্ত কি চেয়েছে, হেয়ার রুলিং ইজ, এখানে রুলিংটা কি। ওরা কিন্তু যদি বলে দেয় রুলিংটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা এটা অ্যাডজেক্টিভ দিব, আর পার্টস অফ স্পিচ ওয়ার্ড ফ্রেজটা যদি না থাকে তখন আমরা পার্টিসিপল দিব। কারণ পার্টস অফ স্পিচ শব্দটা না থাকে তখন তারা জানতেই চেয়েছে এই আইএনজি ফর্মটা কোন ফর্মেটে আছে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে রিপিট করছে আবার এগুলি। জেরান্ট হয়নি কেন? জেরান্ট হবে কেন? আপনার নাউনের পাশে কি জেরান্ট হয়? নাউনের পাশে তো অ্যাডজেক্টিভ হয়, জেরান্ট তো এখানে আসবেই না, ঠিক আছে? আর কি বুঝতে পারছে সব? আচ্ছা, এক্সাম কবে? এগুলি তো ক্লাসের শুরুতে বলেছি, জুলাই মাসের দিকে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখন এই যে আবার সেই কারেকশন চলে আসছে, দেখেন তো নতুন কোশ্চেনটা, ঠিক আছে? যে আই নিউ দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, মাই ফাদার ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশ, মাই ফাদার ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, মাই ফাদার ইনফর্মড অফ দ্য ম্যাটার টু দ্য পুলিশ। কি হবে দেখেন তো, ঠিক আছে? দেখেন হুম, আচ্ছা এটা দেখেন তো কি হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, একজন লিখেছে স্যার মাস্টার বইয়ে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল থাকলে অ্যাডজেক্টিভ দিতে বলেছে, প্রশ্নে যাই চাওয়া হোক, আর প্লিজ ক্লিয়ার করবেন প্রিয় স্যার। আচ্ছা, প্রশ্নে যাইতে এখন দেখেন এটা 100% অ্যাডজেক্টিভ অ্যান্সার, 100% পার্টিসিপল অ্যান্সার। এখন প্রশ্নে এটা হচ্ছে আপনার গুগলির মতো, এখানে প্রশ্নে যদি আমার পার্টস অফ স্পিচ শব্দটা থাকে ভাই, যে কোন পার্টস অফ স্পিচ, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইজিলি বসাতে পারবো। আর পার্টস অফ স্পিচ না থাকলে তারা অ্যাডজেক্টিভ চাচ্ছে না, তারা চাচ্ছে কি এটা পার্টিসিপল নাকি জেরান ফরম্যাটে আছে, তখন আমরা পার্টিসিপল দিয়ে দেবো, জেরান থাকবে জেরান। বুঝতে পারছে? এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখানে কারোটাই ভুল হয় নাই, বাট আমাকে এটা একটা গুগলির কথা যদি চিন্তা করি তাহলে পার্টিসিপল, আর নর্মাল ভাবে চিন্তা করলে অ্যাডজেক্টিভ। পরীক্ষাটা তো এখানে আপনারা নর্মালি পার্টিসিপলই দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন এটা কি আসবে, মাই ফাদার ইনফর্মড অফ দ্য ম্যাটার, ঠিক আছে? তাহলে দেখেন মাই ফাদার আই নিউ দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এটা তো সেন্টেন্সই হয় না, এটা কাটা। মাই ফাদার ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশ, ঠিক আছে? আচ্ছা, ইনফর্ম দ্য ম্যাটার, ম্যাটারটা ইনফর্ম করছে অফ দ্য পুলিশ, পুলিশের কাছে, ঠিক আছে? ওকে, তারপর এখানে কি বলছে, ইনফর্ম একজন এসে টু, এখানে তো অপশনে টু নাই ভাই। তারপর মাই ফাদার ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, ঠিক আছে? ইনফর্মড দ্য পুলিশ, মাই ফাদার ইনফর্ম দা ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তাহলে এখানে ম্যাটারটা পরে, ঠিক আছে? ইনফর্ম দ্য ম্যাটার, ম্যাটারটা ইনফর্ম করে না, পুলিশকে ইনফর্ম করা হয় ওই ম্যাটারের বিষয়। তাহলে এখানে অ্যান্সারটা আমরা সি ধরতে পারি। হ্যাঁ, কেউ বলছে বি, কেউ দিচ্ছে ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন মাই ফাদার ইনফর্ম অফ দ্য ম্যাটার অফ দ্য পুলিশ, তাহলে ইনফর্মের সাথে আমরা এখন কি করব বলেন, সবাই লেখেন, এটা একটু বলেন তো, এটা একটু বলেন কি আসবে, বলেন। একদম ক্রিটিক্যাল আরেকটা কোশ্চেন, হ্যাঁ ক্রিটিক্যাল আরেকটা কোশ্চেন, বলেন কি আসবে বলেন। মাই ফাদার ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য
পুলিশ দেখেন ইনফর্ম, ম্যাটার কখনো ইনফর্ম করে না, ইনফর্ম করা হয় পুলিশকে ম্যাটারের বিষয়ে। কি বলছি বলেন, ইনফর্ম করে পুলিশকে। এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে, তো এটা আমি খুব মজা পেয়েছি, কারণ কেউ সি বলছে, কেউ বি বলছে, কেউ ডি বলছে, তিনটা বলছে, প্রথমটা যেহেতু হবেই না। হ্যাঁ, আমার ভালো লাগছে এই জিনিসটা, এই চ্যালেঞ্জিং জিনিসগুলি ভালো লাগে, কোশ্চেনগুলি। তাহলে এখানে কি বলছে, ইনফর্ম কখনো ম্যাটার হইতে পারে না। ইনফর্ম করে আপনারা কি করেন, আপনি আমাকে ইনফর্ম করলেন, আমি আপনাকে ইনফর্ম করলাম, আমি তো কোনো বস্তুগত জিনিসকে বলতে পারি না এই বোর্ডটাকে ইনফর্ম করলাম তোমার অবস্থা ভালো না ঠিক হোক। আমরা কি এটা বলি? আমি ইনফর্ম করব কি ম্যানেজারকে, যে বোর্ডটা ঠিক করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মাই ফাদার ইনফর্মড দ্য ম্যাটার। ঠিক আছে, তাহলে ইনফর্ম দ্য ম্যাটার এটা কখনোই আসবে না ভাই। আবার কি বলছে দেখেন, তাহলে ইনফর্ম অফ দ্য ম্যাটার, আবার ইনফর্মের সাথে কি বলছে ম্যাটার, এটাও আসতেছে না। তাহলে আসতেছে কি, মাই ফাদার ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, পুলিশের কাছে ইনফর্ম করছে ম্যাটারের ব্যাপারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সি 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 হবে 100% সি। ওকে, থ্যাংক ইউ। সি 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 হবে, হ্যাঁ, জাহাঙ্গীর সেলিম। ওকে, ঠিক আছে। দেখেন এরপরে দেখেন চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই যে তার মানে বোঝাই যাচ্ছে আপনার ওয়ার্ড মিনিং এবং স্পেলিং, এখান থেকে আপনার কোশ্চেন আসবে, এটা আপনাকে ধরে নিতে হবে। ঠিক আছে, ওয়ার্ড মিনিং, হ্যাঁ, আগে ফোন করবে পরে সমস্যার কথা বলবে, রাইট, আগে পুলিশের সাথে কথা হবে তারপর সমস্যার কথা বলবে। এটা বলেন তো, এটা কোনটা, এটার অ্যান্সারটা দেখেন তো। ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, সাব্বাস। এটা সঠিক অ্যান্সারটা কি হবে, এটা কি হবে দেখেন তো, একদম কমন একটা বানান। আপনার অ্যাচিভমেন্ট বানান জানতে হবে, আপনাকে যে অ্যাব অরিজিনেট, হ্যাঁ, অরিজিনেটস, এই বানানগুলি জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে, এ বেবি, এই বেবি, এত বিবি, বেবি, এগুলি হবে না। ঠিক আছে, তারপর কি অ্যাব অরিজিন, এত এন এন ডবল ডবল এন এখানে আসে না। আবার কি অ্যাব রিজেন্স, এডিও আসে না। তার মানে কি এটা কমন একটা শব্দ, অনেকবার পরীক্ষা আসছে, অ্যাব অরিজিনস। ঠিক আছে, ওকে, সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, যাক ভালোই পারেন। হ্যাঁ, অনেকে যে 12A, ভাই একটু দেখেন, দুইটা বি কখনোই আসবে না, এ বিবি। ঠিক আছে, মানে এ বিবি ও আব্বু এরকম আসবে না, হ্যাঁ, বা বিবি বা বেবি এগুলি আসবে এখানে না। ওকে, তারপর এখানে কি বলছে দেখেন, আই এম অ্যাকিস্টমড ড্যাশ সাচ এ লাইফ। অ্যাকিস্টমড, এই অ্যাকিস্টমড হচ্ছে বাংলা হচ্ছে অভ্যস্ত, তাহলে অ্যাকিস্টমডের সাথে কি বসে, অ্যাকিউস্টমড। ঠিক আছে, এই যে অ্যাকিউস্টমড, এটার সাথে কোন প্রেপোজিশন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওই যে আমি প্রথম ক্লাসে প্রথম দিকে লেকচারে এগুলি বলে দিছে। হ্যাঁ, অ্যাকিউস্টমড, এটার সাথে সবসময় কি বসে, টু বসে। কি বসে, সবসময় টু বসে, মানে এটা মুখস্থ বিদ্যা। অ্যাকিউস্টমড টু মানে কি, অভ্যস্ত হওয়া। অ্যাকিউস্টমড টু মানে কি, অভ্যস্ত হওয়া। ঠিক আছে, উইথ, ইন, বাই এগুলি হয় না। আর এখানে একটু খেয়াল করেন যে আমরা অ্যাবাইড বাই, ঠিক আছে, সরি বানানটা ভুল করে ফেলছি, আমি আবার সঠিকটা লিখে দিচ্ছি, অ্যাবাইড বাই, আরেকটা হচ্ছে অ্যাবাইড ইন। এই অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ছোটবেলা থেকে আপনারা পড়ছেন না, মেনে চলা। আবার অ্যাবাইড ইন মানে হচ্ছে কি, বাস করা, মানে কি, বাস করা। ঠিক আছে, আমরা বলি না আই লিভ ইন ঢাকা, মানে কি আমি ঢাকায় বাস করি, ওটার পরিবর্তে বলবেন কি, আই অ্যাবাইড ইন ঢাকা, মানে কি আমি ঢাকায় থাকি। বুঝতে পারছেন, আমি ঢাকায় থাকি, অ্যাবাইড ইন। বুঝতে পারছে সবাই, অ্যাবাইড ইন। তার মানে কি, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলি আছে এগুলোতে খেয়াল রাখবেন। যত ধরনের উপকারী জিনিসগুলি আছে এগুলির সাথে সবসময় টু বসে, যত ধরনের ক্ষতিকর শব্দগুলি আছে এগুলির সাথে সবসময় কি বসে, টু বসে। উপকার মানে কি, ইউজফুল, তাই না, তো ইউজফুলের সাথে সবসময় কি বসবে, টু। আবার ক্ষতিকর ইংলিশ কে, হার্মফুল, এটার সাথে কোন প্রেপোজিশন বসে, টু। আবার দেখেন কনজেনিয়াল, ক্ষতিকর, তাহলে কনজেনিয়াল এটা কি, ক্ষতিকর, এটার সাথে কি বসে, টু। যত ধরনের উপকার শব্দগুলি আসবে উপকারের সাথে সবসময় টু বসে, আর যত ধরনের কি ক্ষতিকর শব্দগুলি আছে এটার সাথে সবসময় কোন প্রেপোজিশন বসে, টু। এই প্রেপোজিশন এরকম কিছু জিনিস আছে, সুন্দর মতো দেখলে হয়ে যায়, অ্যাবাইড বাই মান্য করা, আর হচ্ছে অ্যাকিউস্টম টু। রেজাউল করিম, অ্যাবাইড ইন বাস করা, রেজাউল করিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এখন দেখেন মনফুল পোয়েম। মনফুল পোয়েম,
কারোর মৃত্যুতে, মনফুল মানে হচ্ছে শোকাহত, মনফুল মানে কি শোকাহত। কারোর মৃত্যুতে যখন কোনো গান, যখন কোনো কবিতা লেখা হয়, কি বলছি বলেন, কারোর মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় তখন এটাকে বলা হয় মনফুল পয়েম, শোকাহত কোনো কবিতা। ঠিক আছে, এই শোকাহত কোনো কবিতাকে কি বলা হয়, এলিজি। কি বলা হয়, এলিজি। ট্র্যাজেডি মানে দুঃখ কষ্টের ব্যাপারটা, তারপরে হোমেজ এগুলি লাগে না, অর্ট মানে গীতি কবিতা এগুলি লাগে না, এলিজি এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে এটা কি মনফুল পয়েম, মানে কি শোকাবহ কবিতা। ঠিক আছে, ওকে, শোকাবহ কবিতা। ঠিক আছে, শোকাবহ কবিতা। কারোর মৃত্যুতে যখন কোনো কবিতা, কারোর, এখানে মনে রাখবেন, কারোর শোকে কষ্টে মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় তখন এটাকে কি বলা হয়, এলিজি। এবং এখানে দেখেন অ্যাডোনাইস একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম কি, অ্যাডোনাইস। এই অ্যাডোনাইসের জনক হচ্ছে পিবি শেলি। কে ভাই, পিবি শেলি। এই অ্যাডোনাইস হচ্ছে এক ধরনের এলিজি। এলিজি মানে কি শোকাবহ একটা কবিতা। কেন, এই পিবি শেলি কি করছে, জন কিটসের মৃত্যুতে কবিতাটা লিখছে, জন কিটসের মৃত্যুতে কবিতাটা লিখছে, জন কিটসের মৃত্যুতে লেখা। ঠিক আছে, জন কিটসের মৃত্যুতে লেখা কোনটা, পিবি শেলির জন কিটসের মৃত্যুতে এলিজি লেখা অ্যাডোনাইস। বুঝতে পারছেন, কারণ মৃত্যুতে কোনো কবিতা লেখলে এটাকে বলা হয় এলিজি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি অ্যাডোনাইস হচ্ছে এক ধরনের এলিজি, এর মৃত্যুতে লেখে। পারা যাবে না ইনশাল্লাহ। তারপরে দেখেন লাস্ট ওয়ান, when we want to mean a government by the কি রিচেস্ট ক্লাস। ঠিক আছে, সবচেয়ে ধনী শ্রেণীর যে ক্লাসগুলোর গভর্নমেন্টটা হয় এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি প্লুটোক্রেসি। এটাকে কি বলা হয়, প্লুটোক্রেসি। এগুলি আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এগুলি থেকে একটা দুইটা আসতেও পারে, নাও আসতে পারে, দেখে যাবেন প্রিভিয়াস কোশ্চেনগুলি। ঠিক আছে, আপনার মেইন কাজ হচ্ছে ইংলিশটা কি করবেন, 10th বিসিএস, এটাই হচ্ছে আপনাদের লাস্ট কোশ্চেন। এরপরে নাসির স্যার বা মমিনুল স্যার আপনাদের সাথে কথা বলবে। ঠিক আছে, আপনারা একটু প্রিপেয়ার হন, কথাগুলি শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। এই মেসেজগুলি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যেগুলি ব্রেনে আপনারা চিন্তা করেন না তারা কিন্তু আপনাদের জন্য এগুলি ভেবে সামনে আসে কথা বলার জন্য, অতএব এগুলি শুনবেন। হ্যাঁ, দেখেন এই যে 10th বিসিএস টু 46 বিসিএস, আপনারা যদি খালি এখান থেকে ইংলিশগুলি যদি পড়েন, ঠিক আছে, এইটারই কি ইংলিশ লিট প্লাস গ্রাম, মানে কি লিটারেচার প্লাস গ্রাম, এটাই যদি একটু ঠান্ডা মাথায় ব্যাখ্যা সহ, যে বইগুলো আপনারা কিনেন, আপনারা অনেকের বাজারের অনেক বই কিনেছেন তাই না, যার হাতে যেই বই আছে, হ্যাঁ, ইংলিশের জন্য মানে প্রিভিয়াস কোশ্চেনে সেই বই দেখে ওখানে যে এক্সপ্লেনেশনগুলি আছে, ব্যাখ্যাগুলি আছে, অ্যান্সার এবং ব্যাখ্যা, অ্যান্সার এবং ব্যাখ্যা, এটা যদি পড়েন প্রায় 20টার মতো ইংলিশে কোশ্চেন আসে, এর মধ্যে 3টা থেকে 4টা লিটারেচার পাবেন, 10টা থেকে 15 মানে 15টা, বাকি 12 থেকে 15টা আপনার হচ্ছে গ্রামার পাবেন। বুঝতে পারছেন, এই যে জিনিসগুলি আপনারা করবেন না, অ্যাভয়েড করবেন না। বুঝতে পারছে, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন না, অবশ্যই এখান থেকে পড়তে হবে। আর পড়ার জন্য আপনাকে কোন টপিকের প্রতি কি ভালো একটা ধারণা রাখতে হবে, কারেকশন। এই কারেকশনটার প্রতি একটু ধারণা রাখবেন ভালো মতো, এখান থেকে 4টা-5টা কোশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার মার্কস ছুটে যায়, কথাগুলি শুনেন, কারেকশন। ঠিক আছে, আচ্ছা, এই কারেকশনের পর আপনাকে বের করতে হবে পার্টস অফ স্পিচ। আপনাকে কি করতে হবে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি, একটা শব্দ দিবে, এই শব্দটার ভার্ব কোনটা, অথবা এটার অ্যাডজেক্টিভ কোনটা, বা এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি নাউন, একটা সিঙ্গেল শব্দ দিয়ে দিবে। আর সেন্টেন্স আকারে দিলেও দিতে পারে, না দিলেও নাই, বাট সিঙ্গেল আপনি ধরে রাখতে পারেন, একটা সিঙ্গেল শব্দ আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন, এই পার্টস অফ স্পিচ, এটা আপনাদের উপর ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার উপরে কি ধারণা থাকতে হবে, ডেফিনেটলি ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ডেফিনেটলি ন্যারেশন, ন্যারেশন, হ্যাঁ, এগুলি একটু ভালো মতো টুকটাক, যখন এটার ব্যাখ্যাগুলি পড়বেন টুকটাক 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 এগুলি দেখতে থাকবেন। ঠিক আছে, ধনিক শ্রেণী। হ্যাঁ, ওকে, বুঝতে পারছে। আর জোবার স্যার, নাসির স্যারকে রিকোয়েস্ট করবে একটু আসার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে বা মমিনুল স্যার যিনি আছেন একটু আসার জন্য রিকোয়েস্ট করব। তাহলে ফার্স্ট অফ স্পিচ বলেন, ভয়েস চেঞ্জ বলেন, ন্যারেশন বলেন, আর এদিকে কি কারেকশন, এগুলির প্রতি ভালো মতো আপনাকে ফোকাস করতে হবে। আর আপনারা কি করবেন, প্রিভিয়াস যে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারিগুলি আছে, ঠিক আছে, সেই ভোকাবুলারিগুলি এক্সট্রা কোনো কিছু পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এই ভোকাবুলারিগুলি আপনাকে কি করতে হবে, আলাদাভাবে সুন্দর মতো পড়তে হবে। আমি কি বুঝাইতে পারছি, সুন্দর মতো আপনাকে এই ভোকাবুলারিগুলি পড়তে হবে। ক্লিয়ার?
আর কারোর কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, ইংলিশ রিলেটেড, আদার্স কোনো রিলেটেড না। হ্যাঁ, মানে আদার্স বলতে অন্য সাবজেক্ট না, বাংলা বা ম্যাথ এগুলি নিয়ে আমার সাথে না বলে এগুলি যার যার সাবজেক্ট এক্সপার্ট টিচারদের সাথে কথা বলবেন। আর এখানে তো বাকিরা আছেন, কারো কোনো প্রবলেম হলে ক্লাসটা কেমন লাগলো এটা জানাবেন, আর কারো কোনো প্রবলেম হলে এটাও একটু জানাবেন, ঠিক আছে? সবাই বুঝছি কথাগুলি না আমি একাই বুঝছি? আচ্ছা, এটা কে? জহিরুল ইসলাম। হ্যাঁ, সবাই বুঝছেন নাকি আমি একাই বুঝছি? এটা শুনতে ভালো লাগে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট হ্যাঁ, ক্লাস কেমন লাগলো, সবাই বুঝতে পারছে কিনা হ্যাঁ একটু জানাবেন আর কি। আর যে নাসির স্যার চলে আসছেন, আপনাদের সাথে একটু কথা বলবেন, একটু কথা বলেন স্যার। সব মোটামুটি একটা সব সুন্দর মতো একটা ধারণা দিয়ে দিচ্ছি। শুরু করেন, অত ধৈর্য আছে। আচ্ছা, এখন বাংলা শুরু করে দেই, ঠিক আছে? আমি এত কিছু বুঝি না। ইংরেজিতে 56 নম্বর পেতে হবে। খাদ্য অধিদপ্তর পরীক্ষা এতগুলা স্যার, একটা জিনিস মাথার ভেতরে গেঁথে রাখ, আমি বারবার বলি, এ স্যার হাতে লাগে তো অনেক সুন্দর, পুরো একদম মেয়েদের মতো। হ্যাঁ, এই রাতু স্যার হাতের লেখাটা একদম জোস না? রিয়েলি রিয়েলি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এ তো ক্লিওপেট্রার মতো হাতের লেখা। একটু দেখেন, আবার বলি ভাই, কারো মুখের কথায় কান দিবেন না, সত্য কথা বলি। যারা পরীক্ষায় অ্যাপ্লাই করছেন খাদ্য অধিদপ্তর, কারা পরীক্ষা দিবেন আর কারা দিবেন না, এর ভিতরে দেখবেন 20 লাখ আবেদন করছে, 10 লাখ পরীক্ষা দেবে, বাকি 10 লাখ খুঁজেও পাবেন না। এই 10 লাখ খুঁজেও পাবেন না, আমি বললাম। 10 লাখও পরীক্ষা দেয় কিনা আমার সন্দেহ আছে। সব আবেদন করছে হুজুগে বাঙালি আবেদন করছে। একটু জিনিস ভাবেন, আপনি যেটা আবেদন করছে, মনে করেন 60 নম্বর একটা এমসিকিউ হলো, অথবা 80 নম্বর একটা পরীক্ষা হলো, অথবা 100 নম্বর একটা এমসিকিউ পরীক্ষা হলো। এতগুলা যদি পরীক্ষা দেয়, আপনি মনে করেন কি 60-এর ভিতরে আপনি 50 পাইলে কি আপনি জীবনও টিকবেন? ইম্পসিবল, জীবনও টিকতেন না। এই খয়রাতি মার্কার নাম্বার নিয়ে আপনি পরীক্ষা হলেই ঢুকতে পারবেন না। আপনি এখানে বাংলায় ধরেন, বাংলায় কত? বাংলায় ধরেন 15, এরপর ইংরেজিতে 15, এরপর ম্যাথে কত? ম্যাথেও 15, এরপর জিকেতেও 15। এখন আপনি এই প্রত্যেকটা থেকে এক এক মাইনাস দেন, এক এক মাইনাস 4 নম্বর মাইনাস, তাতে কত আসে? 56। তা তো 4 নম্বর না, আবার নেগেটিভ মার্কিং আছে। ধরেন 55 পাইলেন, কত পাইলেন? 55। এই 55, 60-এর ভিতরে যারা 55 পাবেন তারা হয়তো টিকতে পারেন। টিকবে যে এরকম কথা না, টিকতে পারেন। এতগুলো অ্যাপ্লাই করছে। বিসিএস অ্যাপ্লাই করে কতজন? 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ হতে পারে বিসিএস পরীক্ষা অ্যাপ্লাই। কিন্তু আপনি চিন্তা করেন, এটা খাদ্য অধিদপ্তর, পদ সংখ্যাও তেমন একটা না, কিন্তু এত পরিমাণ আবেদন করছে বাঙালি। চিন্তা করেন, তা আপনি কিভাবে 60-এর ভিতরে 55 রাখবেন? একটা ভাইবা দেখেন, আপনি বাংলায় কি আপনি 15-এর ভিতরে 14 পাবেন? আপনি কি ইংরেজিতে 15-এর ভিতরে 14 পাবেন? আপনি ম্যাথে পাবেন? আপনি কি জিকেতে পাবেন? হ্যাঁ, পাবেন। কারা পায়? যারা বিসিএস পরীক্ষা দেয়, যারা নিয়মিত লেগে থাকে, যাদের বেসিক স্ট্রং, ওরা ঠিকই পারে। এরা ঠিকই পারবে, দেখবেন 55 পাবে। তাই মনে রাখবেন, এই 55 থেকে যদি 58 নম্বর যদি রাখতে পারেন, তাহলে আপনি এই ধরনের পরীক্ষা আপনি টিকবেন, আদারওয়াইজ টিকবেন, এটা নিশ্চিত থাকেন। সর্বনিম্ন লেভেল ধরে দিলাম 55, আপনি 58, 57 কাটমার্ক বলে দিলাম, 57, 58 এই নম্বর ভিতরে যদি থাকতে পারেন, তাহলে এই ধরনের পরীক্ষা টিকবেন। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন, পদ সংখ্যায় 20টা, পদ সংখ্যায় 8টা, পদ সংখ্যায় 100টা, পদ সংখ্যায় 200টা, তাহলে আপনি কেমনে এই ধরনের পরীক্ষা আপনি টিকবেন? এই জন্য বললাম ভাই, আপনার বাংলায় একদম কি বেসিক জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে সাহায্য নিতে হবে কোথার? বিগত বিসিএস এর যত প্রশ্ন, বিগত বিসিএস প্রশ্ন, বিগত 10 থেকে একদম 46তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলা কি করতে হবে? আপনাকে পড়তে হবে। এর পাশাপাশি খাদ্য অধিদপ্তরের যত পরীক্ষা আসছে যাবৎকাল ইতিহাসে, ওই সকল প্রশ্ন ব্যাখ্যা সহ আপনাকে পড়তে হবে। বিসিএস এর প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি প্রাইমারি প্রশ্নগুলো পড়তে হবে, নিবন্ধনের প্রশ্নগুলো পড়তে হবে, এবং 2025 সালের যত চাকরি পরীক্ষা হলো এবং 2024 সালে যত মন্ত্রণালয় অধীনে পরীক্ষা হলো, এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আপনি এই পরীক্ষা টিকবেন, নাহলে টিকবেন না। এক কথা, 2025 সালের প্রশ্ন আপনাকে পড়তেই হবে। আর বিসিএস এর প্রশ্ন পড়তেই হবে। কারণ আপনি দেখেন যে বিগত সালে যতগুলো খাদ্য প্রশ্ন আসছে, এর 50% প্রশ্ন বিগত কোনো না কোনো বিসিএস পরীক্ষা আসছে।
তাই বিসিএস এর প্রিলির প্রশ্ন, একটা প্রশ্ন ব্যাংক বিসিএস এর জন্য এটা আপনার কেনা ফরজ যদি এই চাকরিটা পাইতে হয়। এই চাকরিটা পেতে হলে আপনার বিসিএস পোস্ট ব্যাংক কেনাটা ফরজ। এই পোস্ট ব্যাংকগুলো পড়তে হবে। 2025 সালের সকল চাকরি পরীক্ষাগুলো যে হলো, এই পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। তা আমরা জব মেডিসিন আপনাদের জন্য এমন একটা বই তৈরি করতেছি যেটা নিয়ে আসতেছে, যেটা এখানে 2025 সালের এই আগামীকাল শুক্রবারও যে মন্ত্রণালয়ের পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্রশ্নটা অ্যাড করেছি। 2024, 2023, 24, 25 সালে বিগত সালে সকল জব মন্ত্রণালয়ের প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছি। সকল বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যাড করেছি, নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো অ্যাড করে ওই রকম তৈরি করেই আমরা একটা বই আপনাদের জন্য তৈরি করতেছি। ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে এটা মার্কেটে ইনশাল্লাহ আমরা আনবো এবং সবাই এটা পড়তে পারবেন এবং ইনশাল্লাহ সেটা প্রমাণ আপনারা দেখেছেন। এখান থেকে কিছু কিছু ক্লিপস আমরা পল্লী দারিদ্র এই পরীক্ষাটা আমরা দিয়েছিলাম, যেখান থেকে দেখেন হুবহু কিন্তু কমন পড়ছে। আমরা বারবার বলি যে এই পেজটা পড়ে রাখেন, এখান থেকে নিশ্চিত কমন থাকবে। এই ক্লাসে পরে আমরা একটা পিডিএফ আপলোড দিব, যে পিডিএফটা থাকবে যে সাম্প্রতিক বিষয় নিয়ে জিকের উপর একটা পিডিএফ দিব খাদ্য অধিদপ্তর, দেখবেন এইটা থেকে হুবহু আপনি পরীক্ষা কমন পাবেন, হুবহু। তা মনে করেন আপনি ভাষা বাজার থেকে একটা খাদ্য অধিদপ্তর নীলক্ষেত থেকে একটা গাইড বই কিনে পড়বেন, ভাই তাতে লাভ নাই। আপনি যে এই 60-এর ভিতরে 50 পাবেন, 52 পাবেন, 53, 54 এই নম্বর নিয়ে আপনি কখনই এই ভাইবায় যেতে পারবেন না। যদি আপনার পরীক্ষাটা 80 নম্বরের হয়, আপনি ধরেই নেন এখানে আপনার 75+ নম্বর লাগবে। আপনি যে 70, 72 পান, 73 পান, তারপরও আপনাকে টিকাবে না, এটা নিশ্চিত থাকেন। এতগুলা পরীক্ষা মেধাবীরা দিবে, এখানে আপনি তারপর টিকবেন না। এখানে যদি 80-র ভিতরে যদি 75 পান তাহলে টিকবেন। যদি আপনার পরীক্ষাটা 100 নম্বরের নেয়, তাহলে আপনি ধরেই নেন এখানে আপনাকে 100-র ভিতরে 80+ নম্বর পেতেই হবে। 80 থেকে 85-র ভিতরে আপনাকে থাকতেই হবে, 80 থেকে 85 নম্বর আপনাকে রাখতেই হবে। ধরে নেন এখানে 80+ নম্বর আপনাকে রাখতেই হবে, নাহলে আপনাকে টিকবেনই না। 85 নম্বর, 80 / কত, 80 / 85 নম্বর আপনাকে রাখতেই হবে এখানে। স্যার এগুলো কি কেউ পায়? পায়। ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা বিসিএস প্রস্তুতি নেয়, তারা যে এগুলো দাগায় আর এখানে যে প্রশ্নগুলো আসে, আহামরি কঠিন প্রশ্ন আসে না, এরা পারে। যারা বিসিএস প্রশ্ন, যারা অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নেয়, যারা বিসিএস পরীক্ষা দেয় বারবার, বিভিন্ন 2-3টা মন্ত্রণালয় অধিদপ্তর বিসিএস ভাইবা দেয় আছে, ওই স্টুডেন্টরা এই 60-এর ভিতরে 57-58 পাওয়ার মতো স্টুডেন্টের অভাব নাই বাংলাদেশে। এরকম দেখবেন 80 পাওয়ার মতো অভাব নাই। এজন্য বলি, যারা অ্যাপ্লাই করছেন মনে সান্ত্বনা দেওয়ার জন্য পরীক্ষাটা দিয়েন না, পড়াশোনা করে পরীক্ষা দেন, ভালো করে পড়েন। আপনি বাংলা এটা বেসিক পড়েন, ইংরেজি এটাও বেসিক পড়তে হবে, ম্যাথ এটাও বেসিক পড়তে হবে এবং জিকে এটাও বেসিক ক্লাস করতে হবে। ইনশাল্লাহ একটা গুছানো ফরম্যাটে নিয়ে আসতে হবে। জুলাই মাসে আমাদের পরীক্ষাটার সম্ভাবনা আছে। এর আগে আমরা 2 মাস যে সময় পাবো, এই 2 মাস পরিপূর্ণটা একটা টাইম আপনার পড়াশোনার টেবিলে বসবো। আমরা জব মেডিসিনে প্রতিদিন ক্লাস নিব, সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস আপনার মনোযোগ সহকারে করতে হবে। আমরা যে হ্যান্ড নোট দিব, ওই হ্যান্ড নোটগুলো ভালো করে পড়তে হবে। যে পিডিএফটা দিব, পিডিএফটা ভালো করে করতে হবে। আমাদের যে স্যাররা যে সাবজেক্টের ক্লাস নেবে, ওই সাবজেক্টের ক্লাসটা আপনাদেরকে হ্যান্ড নোট করে দিবে, ওটা পড়বেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি শতভাগ কমনের লক্ষ্যে আপনি প্রস্তুতিটা নিতে পারবেন। যদি কথা দিতে পারেন যে হ্যাঁ আমি এই 2 মাস পড়ার টেবিলে থাকবো, দৈনিক অ্যাটলিস্ট আমি 6 ঘন্টা আমি পড়াশোনা করব, যদি এই মেন্টালিটি নিয়ে যদি পড়াশোনা করতে পারেন, তাহলে এই চাকরিটা লুফে নিতে পারবেন। আদারওয়াইজ সম্ভব না। মনে করবেন দৈনিক 2 ঘন্টা চ্যাটিং করবে গার্লফ্রেন্ডের সাথে, আবার 2 ঘন্টা পড়াশোনা করবেন, 1 ঘন্টা পড়বেন, এই খয়রাতি মার্কা পড়াশোনা নিয়ে আপনি কখনোই চাকরির বাজারে যেতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। আপনাকে অ্যাটলিস্ট দৈনিক যদি 5 থেকে 6 ঘন্টা যদি হাতে রাখতে পারেন, যদি বেসিক ক্লাস করতে পারেন, পড়াশোনা করতে পারেন, তাহলেই কেবল এই চাকরিটার পরীক্ষা দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। মনে থাকবে। আচ্ছা, রাতুল স্যারের ক্লাসও দেওয়া হয়েছে, পেইড বেজে রাতুল স্যারের ক্লাসটা আছে। এই মাসে তো 2 বার দেওয়া আছে আপনাদের পেইড বেজে। কে বলছে রাতুল স্যারের ক্লাস নেই? রাতুল স্যারের ক্লাস 2 বার দেওয়া আছে। দেখেন রাতুল স্যার যে ইংরেজিটা পড়াইলো, এর বলে বেসিক ইংলিশ। রাতুল স্যার যারা বেসিক ইংলিশ করছেন তারা জানেন, এই স্যার যে পড়াইলো বেসিক জিনিসটা যে তার মাথার ভিতর থেকে নিয়ে আসলো, এই জিনিসগুলাই কাজে দেয়। গতকাল সুমন হায়দার স্যার একটা ইংরেজি ক্লাস দেখলাম আমি, 5 পিসের আইডেন্টিফিকেশন নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আমি নিজেই ক্লাসে প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর করে গতকাল যে ক্লাসটা করাইলো, এর বলে বেসিক ক্লাস। বেসিক থাকবে, একটা এদিক ওদিক ঘুরে আসবে, আপনি পারবেন। মনে করেন এই ধরনের 60টা প্রশ্নের ভিতরে হুবহু বাংলাদেশের সব বই থেকে 60টা এমসিকিউর ভিতরে 50টা এমসিকিউ হুবহু কমন থাকবে, হুবহু কমন থাকবে একদম বিগত সালের। স্যার আপনি 50 পাইলে কি আপনি টিকবেন? টিকবেন না।
এর ভিতরে বাংলা যে 2-3টা বানাই দিবে, ইংরেজি 2-3টা বানাই দিবে, ম্যাথ 2-3টা ঘুরাই দিবে, জিকে যে বানাই দিবে, ওইটা পারলেই আপনার চাকরি, আদরার চাকরি হবে না। অনেকে বলেন স্যার আমি ঢাকা শহরে আসছি 8-10টা পরীক্ষা দিচ্ছি স্যার, ঠিকই না। মূল কারণ একটাই, আপনি ভালো প্রস্তুতি আপনার, কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পরীক্ষা অল্পের জন্য আপনি ছিটকে পড়ে যান। ওই অল্পের জন্যই আপনার পড়াশোনাটার স্পিড বাড়াতে হবে, অবশ্যই স্পিড বাড়াতে হবে। ক্লিয়ার সবাইকে? স্যার রাতসে পড়াশোনার টেকনিক অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই জন্য সবাইকে আমরা বলি যে ভাই পড়াশোনা করেন। আগামীকাল সকালে আমি একটা ক্লাস দেবো আপনাদেরকে, দেখবেন যে কিভাবে ক্লাসটা হয়। আমি আগামীকাল একটা ক্লাস দেবো, আগামীকাল মামুনুল স্যারও ক্লাস থাকবে, আগামীকাল আরও আমাদের যে স্যার আছে তার মানে আরও জিকে ক্লাস হবে। ক্লাসগুলো নিয়মিত করবেন, জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ জব মেডিসিনের বেস্ট আপনাকে সার্ভিসটা দিবে। এটার জন্য আমাদের কেউ না কোনো বিসিএস কোর্সে ভর্তি আছেন, কেউ না কোনো প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছেন, কেউ নিবন্ধন কোর্সে ভর্তি আছেন, কেউ 11 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি আছেন, কেউ বা আমাদের লিখিত কোর্সে ভর্তি আছেন, কিংবা 10 থেকে 20তম লিখিত কোর্সে ভর্তি আছেন। ভাই পড়াশোনার স্পিডটা বাড়িয়ে দাও, স্পিডটা আমরা আপনাদের যা দেওয়ার আমরা দিব, আমরা যেটা বলবো এটা খালি শুনবেন আর পড়ার টেবিলে থাকবেন। যদি পড়ার টেবিলে থাকতেন তার চাকরি হবে। যদি মনে করেন আমি বাজারে প্রত্যেকটা গাইডে লেখা থাকে খাদ্য অধিদপ্তর, যে কটা সার্কুলার আসবে ওই বইয়ের উপরে খালি লিখে দিব। যদি আসে তেঁতুল পোস্টে চাকরি, ওই তেঁতুল পোস্টের তেঁতুল মার্কা বই নীলক্ষেত পাবেন, সব পাবেন বই। কিন্তু ভাই ওই ধরনের একটা বই কিনে এই কম পোস্টের চাকরিগুলো বেশি অ্যাপ্লাই যারা করে, টেকা খুবই কঠিন। যারা 2 একবার চাকরি পরীক্ষা দিয়েছেন, তা যারা অভিজ্ঞতা আছে তারা বুঝেন যে আসলে এই ধরনের পোস্টের চাকরি পরীক্ষা দিতে গেলে যে একটু নম্বরটা বেশি পেতে হয়। আর এই বেশি নম্বর পেতে হলে অবশ্যই আপনাকে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা টেবিলে আসেন, ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটা পাবেন। ওকে স্যার, এখন দেখি বোর্ডটা জুম করে, আচ্ছা করব না, পড়াশোনা করবেন, রিয়েল পড়াশোনা। আমি বলতেছি আপনারা প্রত্যেকে আপনারা যে যে কোর্সে আমাদের ভর্তি হবেন, এই ভর্তির জন্য আমাদের 60% ডিসকাউন্ট চলতেছে। আমাদের হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিই 019010151951। এই নাম্বারে কল দিয়ে আপনি যে কোনো কোর্সের আপনি ভর্তিটা নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ওকে, বেসিক হলো মূল, এটা বাস্তবতা। আপনি যদি বেসিকটা জানেন, বেসিকটা শেখেন, আপনি বেসিক আপনি সব জায়গায় কাজে লাগাতে পারবেন জীবনে। জব মেডিসিনে অনেকেই আসেন যে স্যার আপনাদের ক্লাস করে আমরা মোটামুটি ছোট ছোট একটা কোচিং সেন্টার খুলেছি, একটা স্কুল, কিন্ডারগার্টেন স্কুল খুলেছি। অনেকে বলেন স্যার আমি এখন ভার্সিটি এডমিশনের ক্লাস নিচ্ছি, ভালোই লাগে যে স্যার আপনাদেরকে আমার ছাত্র ছিলাম, খুব ভালোই লাগে তখন শুনে যে না অন্তত পক্ষে জব না পাইলেও সে কিছু না কিছু করে খাচ্ছে। আবার যারা জব পাইছেন তারা বলেন যে স্যার আমরা জব পাইছি, স্যার আপনাদের ওখানে কোচিং করতেছিলাম, ভালোই লাগছে। এই যে আমাদের ক্লাসগুলো যারা করেন নিয়মিত, ইনশাল্লাহ। আর যারা মনে করেন এই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি হবেন, স্যার প্রাইমারি চাকরিটা আমার লাগবেই, কিন্তু প্রাইমারি চাকরি পরীক্ষা আমি বারবার বলি 75 ভিতরে 70 নম্বর আপনার লাগবে। তো এই 70 নম্বর যদি আপনার রাখতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? পড়াশোনা করতে হবে। কারণ প্রাইমারি পরীক্ষা আপনি যত নম্বর, কাটমার্ক বলতে কোনো শব্দ নাই এখানে, আপনি যে যত নম্বর বেশি পাবে তাদেরকে একটা অ্যাভারেজ ধরে টিকাবে, এক্ষেত্রে আপনার সর্বোচ্চ নম্বর পেতে হয়। এই জন্য সবাইকে বলে ভাই বেসিক ক্লাস করেন, লেগে থাকেন, সকাল বিকেল পড়াশোনা করেন, পড়াশোনার টেবিলে বসেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, স্যার ব্যাংকের পরীক্ষা একটু সাজেশন দিয়েন। শোনো, ব্যাংকের পরীক্ষার সাজেশন দিব, ব্যাংকের কোর্স আমরা করাই না, তারপরেও যা পড়াই দেখেন ব্যাংকের পরীক্ষা কমন পড়ে, দেখবেন কমন পড়ে, ব্যাংকের পরীক্ষা কমন পড়ে। ওকে 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 যাই হোক, যারা আমাদের কোর্সে যারা ভর্তি হবেন তারা এই নাম্বার হটলাইনে কল দিয়ে যে কোনো কোর্সে ভর্তির জন্য কল করবেন। আর প্রাইমারি বইটা কারা কারা পাইলেন, প্রাইমারি এই সাজেশন বইটা কে কে পাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। এটা একদম যে হটকেক বলা হয় যেটাকে, এর ভিতরে মানে ছোট কিন্তু রসে ভরা, তা এটা ছোট কিন্তু রসে ভরা, এর ভিতরে তথ্যের কোনো শেষ নেই ইনশাল্লাহ। পার্টেক্স কাগজে মুদ্রিত এই হলো আপনাদের প্রাইমারি নতুন বই, একদম আপডেট বই, 5 দিন আগে বইটা প্রকাশ পেয়েছে। যারা আমাদের কোর্সে ভর্তি হন প্রাইমারিতে তাদের এই বইটা একদম ফ্রি এটা। আর কেরিয়ার প্লাস বইটা কিন্তু আগামীকাল থেকে নীলক্ষেত মামুন বুক হাউসে পাওয়া যাবে। আগামীকাল থেকে কেরিয়ার প্লাস বইটাও কিন্তু মার্কেটে আমরা ছেড়েছি ইনশাল্লাহ। আগামীকাল থেকে আপনি
ঢাকা নীলক্ষেত মামুন বুকসে পাবেন ওই বইটা। আপনাদের অনুরোধে বইটা 50 টাকা কমিয়ে দেওয়া হয়েছে গতবারের চেয়ে। এই বইটা 350 টাকা, মামুন বুক হাউসে 350 টাকা আপনি এই বইটা কিনতে পারবেন। আর আমাদের জব মেডিসিন অফিস থেকেও সরাসরি আপনি মিরপুর 10 ফলপট্টি সামাদ চতুর্থ তলায় এসে 350 টাকা এটা নিতে পারবেন। আর যারা কুরিয়ারে নিতে চান তারা এই বইটা কুরিয়ারে 400 টাকা পে করে আপনি কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। ক্যারিয়ার প্লাস বইটা একদম বেস্ট একটা বই। এই বইটা কাছে থাকলে আপনার অন্য কোনো ধরনের কোনো বই কিনতে হবে না। ওকে, আমরা জানিয়ে দেব কালকে কখন ক্লাস থাকবে, কালকে বিস্তারিত আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ। ওকে স্যার, আমি পাইছি স্যার, ভেরি গুড স্যার, আমি পাইছি প্রাইমারি বইটি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড স্যার, আমি অর্ডার করেছি, থ্যাংক ইউ মাহিন চৌধুরী স্যার, আমি অর্ডার করেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন, বই পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নয়। অনেক রাত হয়েছে আপনারা, ঠিক আছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর সবাইকে বলে দিচ্ছি আমাদের হেড অফিস মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন চতুর্থ তলা। এখানে আপনি সরাসরি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। আমাদের ক্লাস সরাসরি অফলাইনে ক্লাস করতে পারবেন। আর আমাদের ঢাকার বাইরের শাখাগুলো রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার, পটুয়াখালী, বরিশাল, খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর, রাজবাড়ী, ফরিদপুর। নতুন আমাদের একটা শাখা উদ্বোধন হলো, সেটা হলো হবিগঞ্জ। ইনশাল্লাহ হবিগঞ্জ 10 এবং 11 তারিখ আমার ফ্রি ক্লাস এবং সেমিনার আছে। যারা হবিগঞ্জের যারা আশেপাশে আছেন, ইনশাল্লাহ হবিগঞ্জ শাখা আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের যে নতুন বাড্ডা শাখাটা ইনশাল্লাহ ঢাকার ভিতরে আর একটা শাখা আমরা ওপেন করবো, সেটা হলো ঢাকা বাড্ডা। আরও একটা শাখার কথাও চলতেছে আমাদের যাত্রাবাড়িতে, মেইন পয়েন্টে যাত্রাবাড়ি একটা আমাদের শাখা খোলার একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ। সেই আপডেটটা আপনাদের খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তার ঢাকার ভিতরে যারা মিরপুর 10-এর আশেপাশে থাকেন, ইনশাল্লাহ মিরপুর 10 এসে সরাসরি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। স্যার পসারিনী বানানটা কি হবে খেয়াল করেন, বাজারে গাইডে ভুল। পসারিনী বানানটা দেখো, প দন্তসা আকার পশা রসকেরি দন্ত নয় রসিকার, এই হলো পসারিনী শুদ্ধ বানান। এই পসারিনী অর্থ পশা সাজিয়ে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে যে লেডিস, ওই লেডিসকে বলা হয় পসারিনী। বা ঢাকা শহরে দেখবেন অনেক লেডিসরাই কিন্তু ঢাকা শহরে বিভিন্ন পিঠা বিক্রি করে, চুড়ি বিক্রি করে, ঠিক আছে, এই লেডিসদের বলা হয় পসারিনী। তাই পসারিনী বানানটা দন্ত নয় রসিকার। এরকম দেখো ভিখারিনী বানান, বয়স্কের ভি, ক্ষয়াকারে খা, রয় রসিকার, দন্ত নয় রসিকার, ভিখারিনী বানান, পসারিনী ভিখারি। এরকম দেখো অভাগিনী, অভয়কার ভা, অভা গয় রসিকি, দন্ত নয় রসিকার। এই বানানগুলো কিন্তু এভাবে, এগুলো বাজারের গাইডে ভুল দেওয়া অনেক বইতেই দেখো। এবার দেখো গোয়ালিনী, গয়কারে গো, অন্ত্যেষ্টি আকার, লয় রসিকা, নয় রসিক, গোয়ালিনী। তো এই বানানগুলো সবই দন্ত নয় রসিকার। অভাগিনী বানান সব দন্ত নয় রসিকার, পসারিনী বানান দন্ত নয় রসিকার, এই ভিখারিনী বানানো দন্ত নয় রসিকার। মনে থাকবে তো, মনে থাকবে তো, মনে থাকবে থাকবে তো, মনে থাকবে তো। শোনো, আমাদের বইয়ের জন্য আমাদের হটলাইন নাম্বার, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা আবার বলি, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন সবাই, 01901519501। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। মনে থাকবে? ওকে 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 স্যার, নিবন্ধনের বই, নিবন্ধনে আপডেট বই, নিবন্ধনের সিলেবাসটা দিবে, তারপর দিব। 10 দিন সময় লাগবে নিবন্ধনের সিলেবাস দিবে, তারপরে দিব। 10 দিন সময় লাগবে এখন আসতে। ওকে, আর লিখিত বই, আমাদের লিখিত বই প্রকাশ পাবে 1 সপ্তাহের ভিতর, লিখিত বই প্রকাশ পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই একদম। আচ্ছা লিখছেন তো বানান কাটা? লিখছেন তো? অভাগিনী, ভিখারিনী, পসারিনী। দেখছেন এই যে প্রত্যুত পণ্যমতি, এই সপ্তাহে চাকরি পরীক্ষা বানানটা অনেকে ভুল করছেন না, কারণ বাজারে গাইডে ভুল ছিল। প্রত্যুত পণ্যমতি বানানটা কিন্তু আমরা শিখেছিলাম সুন্দর মতো, টিক দিয়ে আসতে পারছেন। এরকম আপডেট যারা থাকবেন পরীক্ষায় পারবেন, কিন্তু যারা ব্যাকডেটেড থাকবেন তাদের নম্বরে টুস 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 কাটা যাবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখাবে আগামীকাল। আল্লাহ হাফেজ। এই এসিটা বন্ধ কর, শেষ।